টিউশনি যেমন করাইতেছিলাম অনলাইনে, সেটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, মানে যেমন হচ্ছিল গুছানো হচ্ছে না, এই টাইপের কিছু সমস্যা। এখন কেমিস্ট্রির টিউশনি এগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, স্লাইডে তো আমি কোনো কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারবো না, স্লাইডে কোনো কেমিক্যাল রিয়াকশন লিখতে পারবো না, বেশ ঝামেলা। এই জন্য আমি হচ্ছে বসে বসে একটু ঘাটাঘাটি করতে করতে কেন্দ্রটা মোটামুটি ভালো মতো শিখে ফেলছি। এরপর যেটা হলো, আমার টিউশনের ক্ষেত্রে আমি দেখলাম খুব বেশি সুবিধা। এর বাইরে যে জিনিসগুলো দেখতেছি সেটা দেখে আমার মনে হলো কেন্দ্র আমার আরো আগে থেকে শেখা উচিত ছিল, কারণ কেন্দ্রতে থার্ড ইয়ারের স্টিরিও কেমিস্ট্রি চলে আসছে, ফোর্থ ইয়ারের এনএমআর মাস এগুলো চলে আসছে। এছাড়া এখানে 3D স্ট্রাকচার দেখা যায়, যেটা থেকে আমি হচ্ছে বিভিন্ন মলিকুলের আসল অবস্থাটা দেখতে পারি, সেটা আসলে দেখতে কিরকম, সেটার রিয়াকশন কিরকম হবে, ওই ধরনের আইডিয়া করে নিতে পারি। আচ্ছা, তাই কেন্দ্রটা আমার মতে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার ধরেন থার্ড ইয়ারে লাগতেছে, ফোর্থ ইয়ারে লাগতেছে, প্রজেক্ট যখন করব তখন ওই জায়গায় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ইনপুট দিতে হবে, বিভিন্ন স্ট্রাকচার ইনপুট দিতে হবে, তখন তাই দরকার হবে। এটা ভেবে আমার মনে হচ্ছে যে সবার এটা শেখা উচিত, ফার্মেসি যারা আছে সবারই শেখা উচিত। আর টিউশনি তো খুব বড় একটা ফ্যাক্টর এই মুহূর্তে, তাই এটা এক্ষেত্রে অনেক কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা কেন্দ্রতে কি কি করতে পারি ওইটা আগে দেখি। কেন্দ্রতে সর্বপ্রথমে 3D স্ট্রাকচার দেখতে পারি। সেকেন্ড যে পয়েন্টটা লেখা আছে এখানে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা কেমিক্যাল নেম থেকে স্ট্রাকচার বের করে ফেলতে পারি, আবার স্ট্রাকচার দিয়ে দিলে কেন্দ্র আমাকে অটোমেটিক্যালি কেমিক্যাল নেম দিয়ে দিবে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা আজকে আমরা দেখবো। আমরা একটা স্ট্রাকচার লিখে দিলে সেটা কেমিক্যাল প্রপার্টিজ গুলো কিরকম হবে, যেরকম সেটা লগ পি ভ্যালু, তারপর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো দেখতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আমার এনএমআর দেখা যায়, মাছ দেখা যায়, তো বললামই। আর একটা স্ট্রাকচার মনে করে আমি ভুলভাল করে আঁকলাম, কেন্দ্র আমাকে অটোমেটিক্যালি কিছু ইনফরমেশন দিয়ে দিবে, যেটা দেখে আমি বুঝবো যে আমি কোথায় ভুল করছি এবং এটা কিভাবে ঠিক করতে পারবো। আচ্ছা, আরেকটা ফিচার আছে ফ্র্যাগমেন্টেশন অ্যানালাইসিস। এটা হচ্ছে আমি একটা মলিকিউলকে যখন ভাঙবো তখন থেকে কি কি প্রোডাক্ট আসতে পারে সেটা কেন্দ্র আমাকে প্রেডিক্ট করে দেখা দিবে। এছাড়া আরো অনেক টেমপ্লেট আছে, সবগুলো আমি দেখাবো। এখন কেন্দ্র অপারেট করার জন্য আমার কি কি জানা থাকা লাগবে এটা একটু বলি। অপারেট করার জন্য আমার অর্গানিক কেমিস্ট্রি বেসিক নলেজ লাগবে, কারণ এখানে যেহেতু কেমিক্যাল ফর্মুলাগুলো লিখবো, ম্যাক্সিমাম দেখবো আমি অর্গানিক কম্পাউন্ড আসতেছি, ইনঅর্গানিক কম্পাউন্ড খুব বেশি লিখা জিনিসপাতি আসে না, কারণ ইনঅর্গানিক কম্পাউন্ডে কোভালেন্ট বন্ড কম থাকে, এই জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোভালেন্ট বন্ডগুলো দেখাবো। আর আমরা জানি অর্গানিক কম্পাউন্ড নাম্বার অনেক বেশি, তাদের ইম্পর্টেন্স অনেক বেশি, এই সেই এগুলা। আচ্ছা, সেকেন্ডলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্কেলেটাল ফর্মুলাটা ভালো মতো বোঝা লাগবে। স্কেলেটাল ফর্মুলা কি জিনিসটা বলতে পারবা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই এলিমেন্ট ছাড়া হচ্ছে যে স্ট্রাকচারটা আসবে ভেরি মনে গুড। হয়, মানে আমি হচ্ছে একটা স্ট্রাকচার দিব, কিন্তু সেটার মাংস পেশি চামড়া ইত্যাদি ইম্পর্টেন্ট অর্গান দিব না, শুধু এটার কঙ্কালটা আঁকবো। মানে ধরো প্রোপেন, সাপোজ প্রোপেনে আমরা জানি 3টা কার্বন থাকবে, আমরা জাস্ট 3টা কার্বনকে দেখাবো। ওগুলো আমরা জানি যে আমি বিভিন্ন লাইন টানবো, লাইনের কোনাগুলাতে হচ্ছে বিভিন্ন কার্বন থাকবে, আর কার্বনের যে হাতগুলো দেখাবো সেগুলা ছাড়া অন্য হাতগুলোতে হাইড্রোজেন আছে বলে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্কেলেটাল ফর্মুলা, এটা আমরা ভালো মতো দেখবো আজকে। এছাড়া কম্পিউটার অপারেশনের বেসিক নলেজ, যেরকম আমাদের নর্মাল একটা সফটওয়্যার আছে কম্পিউটার পেইন্ট, ওই পেইন্টের যে টুলগুলো থাকে ওগুলো অনেকগুলো আমি দেখবো এখানে আছে, ওগুলো জানা থাকা লাগবে, না জানলেও অত সমস্যা নেই। আচ্ছা, এখন কেন্দ্রর বেসিক চেহারাটা যদি দেখাই, কেন্দ্রর চেহারাটা হচ্ছে এরকম। আচ্ছা, এগুলো আমি আগে থেকে রাখছি, কিছু কাজে লাগবে তাই বলতেছি। আচ্ছা, কেন্দ্রর চেহারাটা যেটা দেখতেছি যে বাম সাইডে ভার্টিক্যাল কতগুলো টুল আছে, এই টুলগুলো দিয়ে প্রাইমারিলি আমি সবগুলো স্ট্রাকচার ড্র করব। স্ট্রাকচার ড্র করতে আমার এই টুলগুলো লাগবে। আবার এখানে হরাইজন্টালিও বেশ কিছু টুল আছে, এগুলো দিয়ে আমি স্ট্রাকচার ড্র করার পর তাদের প্রপার্টিগুলো দেখব। কথা কি ক্লিয়ার? বাম সাইডে ভার্টিক্যাল দিয়ে স্ট্রাকচার ড্র করব, আর উপরে হরাইজন্টাল গুলো দিয়ে আমি স্ট্রাকচার ড্র করার পর সেগুলোর প্রপার্টিগুলো অ্যানালাইসিস করব। আচ্ছা, এছাড়া যেটা আছে, এই যে টুলগুলোকে আমি এভাবে দেখাইছি, ভেঙে দেখাইছি, যে উপরে এগুলা ভালো মতো বোঝার জন্য, আর বাম সাইডের গুলো 2 ভাগে ভাগ করে দেখাইছি। আচ্ছা, এরপর যেটা আসবে, আমি কেন্দ্র দেখে কি করছি ওটার কিছু স্যাম্পল আমি রেডি করে রাখছি। এগুলো হচ্ছে বেসিক্যালি আমি টিউশনের জন্য ইউজ করছি। স্ট্রাকচার সব নিজের লেখাগুলাও কেমিস্ট্রিতে, মানে আমি কেন্দ্রতে নিজেই করছি, রিয়াকশনও সব নিজে বসানো। এইটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, এখানে মোটামুটি সবকিছু করতে পারছি। এই যে এইখানে যদি খেয়াল করো তাহলে দেখবা বন্ড কিভাবে ভাঙতেছে সেটাও দেখানো যায়, বন্ড ভাঙার পর কি কি হচ্ছে সেটাও দেখানো যায়। এই স্ট্রাকচারটা আবার, মানে এই স্লাইডটা আমার কাছে খুব ভালো লাগছে, নিজে বানানোর পর নিজেরই ভালো লাগছে।
এটা হচ্ছে আমি অ্যামাইড এর আইডেন্টিফিকেশন করতেছি। অ্যামাইড এর আইডেন্টিফিকেশন আমি আমার স্টুডেন্টকে বললাম যে অ্যামাইড এর যদি আমি হাইড্রোলাইসিস করে ওখান থেকে অ্যামোনিয়া বের হয়, অ্যামোনিয়া আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া দেখতে পাবো। সাদা ধোঁয়া দেখে আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের আইডেন্টিফিকেশন বুঝবো, ওটা থেকে আমি বুঝবো যে আমার আলটিমেট কম্পাউন্ডটা অ্যামাইডি ছিল, প্রাইমারি কম্পাউন্ডটা অ্যামাইডি ছিল। আচ্ছা, এখন স্টুডেন্টকে যখন এটা বললাম, স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো ভাই এটা কিভাবে? তখন আমি কেন্দ্রতে বসে স্টুডেন্টকে এটা এঁকে দেখাইলাম যে আমার এই বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এই যে অ্যামোনিয়া উপরে উঠতেছে, এই যে অ্যামোনিয়া উপরে উঠলো, আর এই কোনায় আরেকটা প্রান্তে তুলা রেখে দিলাম, এই তুলাটা আবার HCl সোপ, তাহলে এখান থেকে HCl বের হবে, এখান থেকে অ্যামোনিয়া বের হবে, দুইটা একসাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া দেখতে পাবো। আর এই পুরো জিনিসটাই আমার কেন্দ্রতে করা, এখানে আমি পাওয়ার পয়েন্ট বা অন্য কোনো কিছু সাহায্য নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আঁকতে আমার 2টা ক্লিক করা লাগছে, 2টা ক্লিকের বেশি লাগে না। আচ্ছা, এখানে আরো কিছু স্ট্রাকচার আছে, এখানে একটা কাজ করছি, এই জায়গায় আমি কিছু রেজোনেন্স দেখাইছি। এমনিতে যে আমি শুধু স্ট্রাকচার রাখতে পারবো এরকম না, রেজোনেন্সও দেখানো যায়। আর এছাড়া বাকি সবকিছু মোটামুটি কমন জিনিসপাতি, যেরকম এখানে আমি উভমুখী বিক্রিয়া দেখাইছি, এটাও কেন্দ্রতে দেখানো সম্ভব, রেজোনেন্স স্ট্রাকচারগুলো দেখানো সম্ভব, চার্জ দেখানো সম্ভব, এই সবকিছু কেন্দ্রতে করা। তাহলে এই যেহেতু স্যাম্পল দেখাইছি, আমি দেখবো আজকে এগুলো কেমনে করতে পারি আমরা। আচ্ছা, এইটার আগে আমি টুলগুলোর সাথে পরিচিত হই। সেকেন্ড, আচ্ছা, এই বাম সাইডের টুলগুলো দেখবো আগে। এটার মধ্যে ফার্স্টের যে দুইটা হচ্ছে সিলেকশন টুল। এই ডান সাইডে মানে ফার্স্টের রোতে ডান সাইডে যেটা মার্কি মানে সেকেন্ড আইকনটা, এইটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল। রেক্ট্যাঙ্গুলার মানে আমি রেক্ট্যাঙ্গেল ওয়েতে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এই যে আমি রেক্ট্যাঙ্গেল ওয়েতে এই স্ট্রাকচারটাকে সিলেক্ট করছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল ওয়েতে আমি এই 3টা স্ট্রাকচারকে একসাথে সিলেক্ট করতে পারবো। তারপর আমি এখানে অনেক কিছু করতে পারবো, মানে মুভ করাতে পারবো, এগুলাকে কপি করতে পারবো, কপি করে এই জায়গায় পেস্ট করতে পারবো। এই জায়গায় যদি ভালো না লাগে আমি ডিরেক্ট আমার পাওয়ার পয়েন্টে পেস্ট করতে পারবো, একদম 2টা ক্লিকের কাজ এটা। এখন কথা হচ্ছে যে আমি দেখতেছি 3টা স্ট্রাকচার আছে এই জায়গায়, আমি যদি মার্কি টুলটা ইউজ করি তাহলে আমার আমি যদি উপরটা ডান সাইডটা সিলেক্ট করতে চাই কোনো উপায় সিলেক্ট করা যাবে না, কারণ আমি এই দুটো যখন নিব তখন দেখা যাবে বাম সাইডের স্ট্রাকচারটাও চলে আসতেছে। এটার জন্য আমার আলাদা একটা টুল দিছে, লাসো, দড়ি আর কি। এটা হচ্ছে আমাদের সিলেকশন আরেকটু ফ্রিডম দিয়ে দেয়। এরকম আমি জিনিসটাকে আলাদা করে দেখা দিলাম যে আমি এতটুকু সিলেক্ট করতে চাই, ওটাকে সিলেক্ট করতে চাই, এই দুটো দেখো আলাদা করে সিলেক্ট হয়ে গেছে। তারপর এই দুটো নিয়ে যা করার আমি করতে পারবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, কোথাও সমস্যা হলে বলিস। একটা সমস্যা যে মানিটা হচ্ছে ওর রেকর্ডিং একটু মানে লাইভ করতে সমস্যা হচ্ছে, বেরোচ্ছে। এখন কেউ যদি রেকর্ড করতো এটা তাহলে ভালো। আমি সূচনাকে বলছিলাম করতেছে কিনা জানি না, দাঁড়া এক সেকেন্ড, আমি দেখে নিই। সূচনা রেকর্ড করতেছস? ওকে, সূচনা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কথা কেটে গেলে বলিস, আর আমাদের টাইম রিমেইনিং আর 6 মিনিট, একটু কেটে যাবে। কেটে গেলে আবার এই লিংকে ঢুকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট দুটো টুল গেল, এর পাশে থার্ড টুলটা, এটা হচ্ছে স্ট্রাকচার পার্সপেক্টিভ। মানে আমি একটা স্ট্রাকচারকে সিলেক্ট করব, তারপর এটাকে আমি যেভাবে মন চাই সেভাবে ঘুরে দেখব। আমি এইভাবে চাইলে হরাইজন্টালি 180 ডিগ্রি রোটেট করতে পারি, চাইলে জিনিসটা ভার্টিক্যালিও করা যায়। ঠিক আছে, এটা তেমন ইম্পর্টেন্ট কোনো টুল মনে হয় না আমার কাছে। আচ্ছা, এই যে ফোর্থ টুলটা, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন টুল, এর কথা বলতেছিলাম, যেটাতে আমি একটা বন্ড ভাঙলে কি কি প্রোডাক্ট পাবো সেটা দেখানো যায়। অথবা উল্টা কাজটাও করা যায়, একটা বন্ড মানে 2-3টা কম্পাউন্ড যদি একসাথে জোড়া লাগাই তাহলে ফাইনাল কম্পাউন্ডটা কি হবে সেটাও দেখা যায়। এটা আমি দেখাচ্ছি না, এটা একটু উপর লেভেলের, তাই আমি এখানে আর করলাম। আচ্ছা, আমাদের এই কেন্দ্র সফটওয়্যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে সলিড বন্ড টুল। সলিড বন্ড টুল, আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেন্দ্রের কোনো এক জায়গায় একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটা আসলে একটা স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার কেউ বলতে পারবে? ইথেন। ইথেন, ভেরি গুড। ইথেনের স্ট্রাকচার কিভাবে একটু এক্সপ্লেইন করো তো, যে বললাম।
ভাই এটা স্কেলেটাল ফর্মুলা। স্কেলেটাল ফর্মুলা, হ্যাঁ। এই দাগটার দুই দিকে দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের সাথে তিনটা করে আমরা হাইড্রোজেন এটা ধরে নিব। মানে যে কয়টা হাইড্রোজেন, যে কয়টা হাত দেখতে পাবো না সে কয়টা হাইড্রোজেন আছে বলে আমার ধরতে হবে, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে মানে শুধু এই একটা লাইন দিয়ে, একটা সলিড বন্ড দিয়ে আমি যে কোনো স্যাচুরেটেড হাইড্রোকার্বন দেখাতে পারবো। স্যাচুরেটেড বললাম কেন? আমি বুঝতেছি এখানে এই কম্পাউন্ডে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে, কিন্তু আমি কেন স্যাচুরেটেড ওয়ার্ডটা ইউজ করলাম? ভাই মেবি এটা দিয়ে ডাবল বন্ড ক্রিয়েট করা যায় না, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। হ্যাঁ, এটা খুব ভালো একটা উত্তর, যেটা দিয়ে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ক্রিয়েট করা যায় না। কিন্তু এটা আসলে পুরোপুরি ঠিক না কথা, এটাতে ডাবল বন্ড ক্রিয়েট করা যায়, আমি এমনি ক্রিয়েট না করেই দেখাইছি। আচ্ছা, তাহলে আমি বুঝতেছি এই যে শুধুমাত্র একটা লাইন দিয়ে আমি এখানে যে কোনো হাইড্রোকার্বনের স্ট্রাকচার ড্র করতে পারবো, যে কোনো অ্যালকেন এবং অ্যালকিনের স্ট্রাকচার ড্র করতে পারবো। এই লাইনটা আসলে ট্রিপল বন্ড দেখানো যায়, ডাবল বন্ড দেখালেই হয়, ঠিক আছে? ডাবল বন্ড দেখানো যায়। আমার কথা কি বুঝতেছো? আচ্ছা, তাইলে এখন কথা হচ্ছে এক সেকেন্ড, এই স্ট্রাকচারটার নাম কি? 2-মিথাইল বিউটেন। 2-মিথাইল। হ্যাঁ, জাস্ট একটু চেক করতেছি স্কেলেটাল ফর্মুলাগুলো কিরকম জানা, কারণ আমাদের স্কেলেটাল ফর্মুলা লাগবে এখন। আচ্ছা, এরপর 6 নম্বর টুল যেটা, সেটা হচ্ছে ইরেজার। ইরেজার দিয়ে আমি এই পুরা আর্টবোর্ডের যে কোনো বন্ড অথবা যে কোনো অ্যাটমকে মুছে ফেলতে পারবো। যেরকম আমি যদি এই জায়গাটা ক্লিক করি জাস্ট, তাহলে হচ্ছে এই লাইনটা মুছে গেছে। এই লাইনটা মুছে গেছে মানে এই জায়গাটা যে মিথাইল গ্রুপ ছিল সেটা চলে গেছে, এটা সোজাসুজি বিউটেন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা দেখলাম যে আমি সলিড বন্ড লাইনটা দিয়ে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড ক্রিয়েট করতে পারি। আমার তো ট্রিপল বন্ড দেখানো লাগবে, মানে মাল্টিপল বন্ড হতে পারে, কোনো ক্ষেত্রে 4টা বন্ড হতে পারে, 4টা বন্ডের স্ট্রাকচার আছে। আচ্ছা, তাহলে আবার এরকম আরেকটা টুল লাগবে যেটা দিয়ে আমি হচ্ছে মাল্টিপল বন্ড দেখাতে পারি। আচ্ছা, এই টুলটা হচ্ছে 7 নাম্বারটা, এটার নামই হচ্ছে মাল্টিপল বন্ড। এখানে যদি আমি ক্লিক করে হোল্ড করে রাখি, তাহলে আমার কোন ধরনের বন্ড চাচ্ছি আমি সেটা চলে আসবো। এখন আমি দেখছি সলিড বন্ডটা দিয়ে আমি সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড দেখাতে পারি, তাহলে আমার এটা দিয়ে বেসিক্যালি ট্রিপল বন্ড আর 4টা বন্ড, এই দুটো দেখানো লাগে। 4টা বন্ড যদিও খুব কম দেখা যায়, তাহলে আমি বুঝবো যে ট্রিপল বন্ড যখন আমার দিতে হবে তখন এই মাল্টিপল বন্ডে চলে আসতে হবে। যেরকম আমি যদি এখানে আসি, মাল্টিপল বন্ড নিলাম, ট্রিপল বন্ড নিলাম, এই যে ক্লিক করলাম, 3টা বন্ড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা এটা সব জায়গায় কমন। আমি যদি পেইন্ট বলি, পেইন্টে দেখা যায়, ইলাস্ট্রেটর বললে দেখা যায়, ফটোশপ বললে সব জায়গায় এই জায়গায় দেখতে পাই একটা। এর কাজটা হচ্ছে বেসিক্যালি টেক্সট। আমি যে কোনো জায়গায় যে কোনো টেক্সট বসাতে চাইলে এই ইউজ করব। তাহলে আমি কি ধরনের টেক্সট বসাবো? আমি একটা কম্পাউন্ডে কি ধরনের টেক্সট বসাতে পারি? আচ্ছা, এটা একটু দেখাই। সাপোজ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেখানে আমি যে কোনো টেক্সট বসাতে চাই সেখানে ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করার পর সাপোজ আমি এই জায়গায় একটা মিথাইল গ্রুপ দেখাতে চাই, তাহলে আমি CH3 লিখে দিলাম, ঠিক আছে? যদি এই জায়গায় ক্লিক করি, এই জায়গায় সাপোজ আমি একটা OH দেখাতে চাই, তাহলে আমি জাস্ট সিম্পলি শিফট দিয়ে OH লিখে দিব, তেমন কোনো ঝামেলা নেই। সাপোজ এই জায়গায় আমার একটা CH দেখাতে হবে, এটাও দেখা যাবে CH, ঠিক আছে? আচ্ছা, এখন এই পর্যন্ত মোটামুটি সমস্যা হওয়ার কথা না। কথা যেটা হয়েছে, এটা দিয়ে আমরা বেসিক অনেকগুলো স্ট্রাকচার লিখতে পারবো, আমার তেমন কোনো ঝামেলা না। কিন্তু জিনিসটা হচ্ছে যেটা, আমি যদি একটু বড় স্ট্রাকচার লিখতে চাই, তাহলে এটাতে লিখতে অনেক সময় লেগে যাবে, কারণ আমার একটা একটা করে বন্ড বসাতে হবে, তারপর একটা একটা করে অ্যাটম লিখতে হবে, তারপর আমি পুরো স্ট্রাকচারটা পাবো। এখন এটার কোনো শর্টকাট আছে কিনা, এটা হচ্ছে আমরা সেকেন্ড হাফে দেখবো। সেকেন্ড হাফ হচ্ছে মানে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর সবাই যেন আবার এই লিঙ্কে জয়েন করবে, ঠিক আছে? এই লিঙ্কে জয়েন করলেই হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা ছোটখাটো স্ট্রাকচার এইসব দিয়ে ড্র করতে পারবো, বাকিগুলো একটু পরে দেখতেছি, তো বেসিক কথাবার্তা কিছু বলে নেই। আর ছোটখাটো টুলগুলো এটা দিয়ে ড্র করা যাবে, কিন্তু অনেক সময় লাগবে, এত সময় তো আমাদের হাতে নাই। একটা স্ট্রাকচার বানাইতে যদি আমাদের 15-20 মিনিট লেগে যায়, তাহলে আর পড়াশোনা করার টাইমই পাবো। তাই আমাদের শর্টকাট শেখা লাগবে, যেটা আমাদের এই টুলটা আমাদের অ্যালাউ করে দিচ্ছে। কেন্দ্র আমাদের বলে দিচ্ছে যে তোমরা এগুলো যদি ইউজ করো তাহলে তোমরা তাড়াতাড়ি কাজ করতে পারবে। আচ্ছা, এইটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অর্গানিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলোতেই জানি যে কার্বন সংখ্যা অনেক বেশি থাকে, যেরকম স্টিয়ারিক অ্যাসিড, পারমিটিক অ্যাসিড, অলিক অ্যাসিড, এগুলো তো সব ফ্যাটি অ্যাসিড। এগুলো দেখা যায় 16, 17, 18টা কার্বন থাকে। এই কোশ্চেনে 20টা কার্বন থাকে, অনেকগুলো ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকে, আবার অনেকগুলো ব্রাঞ্চিং থাকতে পারে। তাইলে এই জিনিসটা তো বোধহয় আমাদের শেখা উচিত যে আমরা দ্রুত অনেকগুলো কার্বন বসা দিতে পারবো। এই
স্কেলেটাল ফর্মটা আঁকতে যাচ্ছি সেটার মেইন চেইনটা আমি অনেক দ্রুত এঁকে ফেলতে পারবো। আচ্ছা, এটার জন্য আমি হচ্ছে চেইন টুল ইউজ করব। দেখা যাচ্ছে চেইন টুল, দেখা যাচ্ছে কি? জি ভাই। আচ্ছা, এখানে জাস্ট আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমার চেইন অপশনটা চলে আসবে। এরপর আমি জাস্ট টিপ দিয়ে হোল্ড করে রাখবো, ক্লিক করে হোল্ড করে ডান দিকে টানবো। ঠিক আছে, এই দেখো কার্বন কয়টা বসাতে যাচ্ছে ওটা পাশে লিখে আসতেছে, দেখছো 10টা কার্বন। যদি আমি আবার এরকম করি তাহলে কমে যাবে। ঠিক আছে, তাহলে আমি এক টানে 10টা কার্বন বসিয়ে দিতে পারি। এরপর আমার যা মন চায় আমি তাই করবো, যেরকম এখানে চাইলে সিঙ্গেল বন্ড বসাতে পারি, এখানে সিঙ্গেল বসাতে পারি, এই জায়গায় ব্রাঞ্চিং আছে, এই জায়গায় ব্রাঞ্চিং আছে। ঠিক আছে, এখন মনে করো এই স্কেলেটাল ফর্মুলার রুল আমরা জানি, আমরা যাকে পড়াবো বা যাকে বুঝাবো সে জানে না, যেখানে দিব সে জায়গায় বলতেছে স্কেলেটাল ফর্মুলা না দিয়ে আপনি যদি ভেঙে ভেঙে লিখেন তাহলে জিনিসটা সুন্দর হয়। তাহলে আমার আবার এই সবগুলা কোণাতে ধরে ধরে কার্বন CH2 CH3 এগুলো বসাতে হবে, এটা তো অনেক টাইম কনজিউমিং। আমরা এটা কিভাবে কি করতে পারি? এটার জন্য আমার যেটা করতে হবে, আমি ভিউ অপশনে যাব। ভিউ অপশনে গিয়ে শো পিরিয়ডিক টেবিল এই অপশনটা ক্লিক করে দেব। ঠিক আছে, শো পিরিয়ডিক টেবিলে গেলে যেটা হয় আমি পিরিয়ডিক টেবিল দেখতে পাবো, কিন্তু এটা জাস্ট আমার ইনফরমেশনের জন্য না, যে কোনটা পর কোনটা কোনটা গ্রুপ কোন গ্রুপে আছে কোনটা কোন পিরিয়ড আছে এটার জন্য না। এটা দরকার হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা অ্যাটম সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে আমি এই জায়গায় যেখানে যেখানে বসাতে চাই বসাই দিতে পারবো। খুবই সিম্পল হয়ে গেল। দেখো আমি জাস্ট ক্লিক করতেছি কার্বন, কার্বনের যে কটা হাত বাকি আছে সে কটা হাতে অলরেডি হাইড্রোজেন বসে যাচ্ছে, আমার কিন্তু কিছু করা লাগতেছে না। ঠিক আছে, মানে আমি যে এলিমেন্টটা চাচ্ছি সেই এলিমেন্টটা বসা দেওয়ার পরে তার ফাঁকা হাতগুলো হাইড্রোজেন দিয়ে সফটওয়্যার অটোমেটিক্যালি ব্যালেন্স করে নেবে, আমার কিছু করতে হবে না। আচ্ছা, এখন আমি 3টা ব্রাঞ্চ ফাঁকা রাখছি, আমি 3টা ব্রাঞ্চে চাইলে হাইড্রোক্সিল গ্রুপ বসাতে পারি, এই যে হাইড্রোক্সিল, এই যে হাইড্রোক্সিল, অথবা এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন কোনো কিছু বসে দিতে পারি। ঠিক আছে, করোনা তো এই জায়গায় আমি তাইলে খুব দ্রুত এখন একটা স্ট্রাকচার লিখে ফেলতে পারবো, এক টান দিয়ে ফার্স্টে নিচে লিখে ফেলবো, তারপর কোথায় কোন এলিমেন্ট বা অ্যাটম বসবে সেগুলো দিব। আচ্ছা, এখন এখানে কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি চলে আসবে। সাপোজ আমি এই জিনিসটা যেটা লিখছি এইটারে প্রথম হাইড্রোক্সিল গ্রুপটা আসলে হাইড্রোক্সিল হবে না, এটা একটা কার্বনিল গ্রুপ হতে হবে, কার্বন মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হতে হবে। এখন এটা আমি কিভাবে করব? এটা করার জন্য খুব ইজি একটা সিস্টেম হচ্ছে, আমি যে সলিড বন্ডে যাব, সলিড বন্ডে গিয়ে এই জায়গায় মানে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডটা যেখানে আছে সেই জায়গায় আরেকটা ক্লিক করব। এটা ক্লিক করলে ওই জায়গায় ডাবল বন্ড হয়ে যাবে, যেটা আমরা আগেই দেখছি, এবং সেই সাথে সাথে বাকি হাইড্রোজেনগুলো সরে যাবে। কার্বনের যে হাইড্রোজেনটা ছিল অক্সিজেনটা হাইড্রোজেন ছিল ওটা সরে যাবে, কারণ ওই দুটো থাকলে তো আমার আর ব্যালেন্স হচ্ছে না। তাই অটোমেটিক্যালি সে আমাকে এটা কার্বনিল গ্রুপ বানিয়ে দিচ্ছে, আমার কিছু করা লাগতেছে না। আচ্ছা, তাহলে আমি কোনো জায়গায় ট্রিপল বন্ড দিলে সে অটোমেটিক্যালি এই নাম্বারটা ব্যালেন্স করে নেবে। যেরকম আমি এই জায়গায় যদি ট্রিপল বন্ড দিতে চাই, সেই জায়গায় ট্রিপল বন্ড দিলাম এবং এই জায়গায় জাস্ট ক্লিক করবো, যে বন্ডে ট্রিপল বানাতে চাই সেখানে ক্লিক করবো, সেখানে ক্লিক করলে সে সবগুলো হাইড্রোজেন সরায় দিবে, সরায় আমাকে সুন্দর একটা চেহারা দেখা দেবে। আচ্ছা, এখন তাহলে আমি যে কোনো স্ট্রাকচার খুব দ্রুত ড্র করতে পারবো যদি সেটা একটা হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন ডেরিভেটিভ হয় এবং সেটা একটা স্ট্রেট চেইন কম্পাউন্ড হয়। অ্যারোমেটিক হলে আমার আবার ঝামেলা, অ্যারোমেটিক হলে বুঝতেছই যে আমার আগে একটা বেনজিন আঁকা লাগবে, বেনজিন এঁকে তারপর ওই জায়গায় মানে একটা ফার্স্টে হেক্সাগন আঁকা লাগবে, একে ওই জায়গায় 3টা ডাবল বন্ড দিতে হবে, তারপর আমি বলবো এটা একটা বেনজিন হয়েছে, তারপর ওই জায়গায় কোনো না কোনো ডেরিভেটিভ সাবস্টিটিউয়েন্ট এগুলো দেখাতে হবে। আমি ওটারও শর্টকাট দেখবো, কিন্তু ফার্স্টে আমি এখানে আরো কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বলে নিই। আচ্ছা, সাপোজ আমি অর্গানিক নমেনক্লেচার পড়াচ্ছি, আমার স্টুডেন্টকে নামকরণটা দেখাতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি? ওই জায়গায় আমি নিজে নিজে এটা আস্তে আস্তে করে নিজে নামকরণ করে নিচে লিখে দিতে পারি টেক্সট টুল দিয়ে। এটা আবার আমার জন্য একটু ঝামেলা, আমি দেখতে চাই এখানে কোনো শর্টকাট আছে কিনা, আমি এত কষ্ট করবো কেন? এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে আমি স্ট্রাকচারে যাব, স্ট্রাকচারে গিয়ে কনভার্ট স্ট্রাকচার টু নেম এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে সফটওয়্যারই আমাকে নিচে তার ইউপ্যাক নামটা দেখায় দিবে। ঠিক আছে, এটা কি বুঝে গেছে? একদম সুন্দর করে দেখা দিবে। আচ্ছা, কথা হচ্ছে আমি এটা আঁকলাম, আঁকার পরে ইউপ্যাক নাম বসানোর পরে আমার মনে হচ্ছে আমি একটা ভুল করছি, আমার আসলে এই জায়গায় ট্রিপল বন্ড না দিয়ে ডাবল বন্ড দেওয়া উচিত ছিল। তাহলে আমি কি করব? তাহলে আমি জাস্ট ইরেজার টুলটা ক্লিক করলাম, ক্লিক করে এই ট্রিপল বন্ডে একটা ক্লিক করব, একটা ক্লিক করলে একটা বন্ড মুছে যাবে। একটা বন্ড মুছে গেলে এটা একটা ইন কম্পাউন্ড হয়ে যাবে, মানে অ্যালকিন ডাবল বন্ড, নাম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, দেখো এই জায়গায় ইন চলে আসছে। ঠিক আছে, আমি যদি আরেকটা মুছে দেই তাহলে আবার সে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে।
আমার আর কিছু করা লাগতেছে না, জিনিসটা অটোমেটেড হয়ে গেছে। বুঝা যাচ্ছে আমার কথা? জি ভাই। আচ্ছা, তাহলে আমি এখানে স্ট্রাকচার থেকে নামটা বের করে দেখালাম। উল্টা কাজটা কি করা যায়, মানে নাম থেকে কি আমি কোনোভাবে স্ট্রাকচারটা বের করতে পারি? উত্তর হচ্ছে পারি। এখানে একটা অপশন আছে, স্ট্রাকচারে গিয়েই কনভার্ট স্ট্রাকচার টু নেমের উপরেই কনভার্ট নেম টু স্ট্রাকচার, এখানে গিয়ে আমি জাস্ট নাম লিখে দেবো, যেমন প্যারাসিটামল লিখে রাখছিলাম ওটা চলে আসছে, ওকে দিয়ে দিলাম। ওকে দিলে এই যে এখানে প্যারাসিটামল স্ট্রাকচার চলে আসছে এবং তার নাম সহ। ঠিক আছে, এই জায়গায় আমি যত পরিচিত কম্পাউন্ড আছে সবগুলোর নাম লিখে দিলে অটোমেটিক্যালি সেই কম্পাউন্ডটা চলে আসবে। বুঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এখন যেটা হয়েছে আমরা হচ্ছে এ পর্যন্ত গেছিলাম। আচ্ছা, এখানে আরো কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, এগুলো এখনই দেখা দিই। আচ্ছা, এটা একটা অর্গানিক কম্পাউন্ড প্যারাসিটামল, যেখানে অনেক ধরনের হাইড্রোজেন আছে, অনেক ধরনের প্রোটন আছে। প্রোটন থাকলে এটা একটা এনিমার স্পেকট্রাম থাকার কথা, যেটা 4th স্টুডেন্টরা বুঝবে। রাজীব, হ্যালো রাজীব। জি ভাই। আচ্ছা, এই জিনিসটা তো একটা এনিমার স্পেকট্রাম থাকার কথা, তাই না? হ্যাঁ, থাকার তো কথা। আচ্ছা, এটা এনিমার স্পেকট্রামটা অটোমেটিক্যালি সফটওয়্যার আমাকে বের করে দিতে পারে, আমার কিছু করা লাগবে না। জি ভাই, বের করা যায়। হ্যাঁ, আমি জাস্ট স্ট্রাকচারে যাব, মানে আগে এটাকে সিলেক্ট করে নিয়ে স্ট্রাকচারে যাব, স্ট্রাকচারে গিয়ে প্রেডিক্ট 1H এনিমার শেপ। এটা সিলেক্ট করে দিলে হ্যাঁ, কিছু করা লাগবে না, আমার কিছু করা লাগবে না, জাস্ট প্রেডিক্ট 1H এনিমার দিয়ে দিচ্ছি। আসতেছে, এই যে চলে আসছে। সফটওয়্যার আমাকে বলে দিচ্ছে এখানে কতগুলো টাইপের প্রোটন আছে, সবগুলোর শিফট এখানে লেখা এবং সাথে স্পেকট্রামটা দেখানো। আমি যে হাইড্রোজেনটার উপর টাচ করব সেই হাইড্রোজেনটা অটোমেটিক্যালি এই জায়গায় কালার হয়ে যায়। এটা দেখো, এই জায়গায় স্পেকট্রামে আমি এই লাইনের উপর টাচ করলাম, আমার স্ট্রাকচারে দেখা যাচ্ছে একদম সবার লেফটের যে CH3 আছে তার হাইড্রোজেনগুলো সবুজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। রশিদ স্যারের পার্টটা এখন পড়তে আমাদের জন্য অত কষ্ট হবে না, কারণ আমরা অনেকগুলা স্ট্রাকচার নিজে নিজে এঁকে তাদের এনএমআর প্রেডিক্ট করতে পারবো। আচ্ছা, এটা হলো 1H এনএমআর, এটার সাথে সাথে 1C এনএমআর প্রেডিক্ট করা যায়, 13C এনএমআর প্রেডিক্ট করা যায়। ওটা আমি ভালো মতো বুঝি না তাই দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে হচ্ছে বের হয়ে যায়। আচ্ছা, তারপর এই জায়গায় আরো কিছু জিনিসপাতি আছে, যে এই যে এটা একটা ওষুধ, মানে এটা আমার মানুষকে খাওয়াতে হবে। মানুষকে খাওয়াইলে এটা হচ্ছে অবশ্যই অ্যাবজর্ব হইতে হবে। প্যারাসিটামল আমরা জানি এটা ওরাল ড্রাগ, অ্যাবজর্ব হইতে হবে। এখন কোন একটা ড্রাগ যদি বেশি পোলার হয়ে যায় তাহলে আমরা জানি সেটা সলিবিলিটি খুব বেশি ভালো হয়, কিন্তু সেটা আমাদের যে গাট ওয়াল আছে সেটাকে পেনিট্রেট করতে পারে, তাহলে আমাদের ইন্টেস্টাইন থেকে সেটা আর আমাদের সার্কুলেশনে আসবে না, মানে এটা অ্যাবজর্ব হবে না, সোজা ভাষায় যদি বলি। এখন এটা অ্যাবজর্ব হবে কি হবে না এটা বোঝার জন্য আমরা এটা লগ পি ভ্যালু দেখি। লগ পি হচ্ছে পার্টিশন কোএফিসিয়েন্টের লগ। ওই ভ্যালুটা দেখে আমি আগে থেকে প্রেডিক্ট করে দিতে পারবো যে কম্পাউন্ডটার অ্যাবজর্বেবিলিটি কেমন হবে, আমি কত সহজে এটাকে অ্যাবজর্ব করতে পারবো। তাহলে এটা দেখে আমি বেসিক্যালি একটা পোলারিটি সম্পর্কে আইডিয়া পাবো, পোলারিটি দেখলে আমি ওটা থেকে বুঝতে পারবো এটা অ্যাবজর্ব হবে কি হবে। এখন এই সফটওয়্যারটা এতটাই অ্যাডভান্স যে আমি একটা স্ট্রাকচার লিখে দিলাম, আন্দাজে যা মন চাই লিখলাম, সে আমাকে অটোমেটিক্যালি তার কেমিক্যাল প্রপার্টিজ দেখায় দেবে। এই যে আমি এটা সিলেক্ট করে কেমিক্যাল প্রপার্টিজে গেলাম, এই জায়গায় দেখো লগ পি ভ্যালু চলে আসছে। লগ পি হচ্ছে 0.028, মানে এটা অ্যাবজর্ব হবে। 0.28 মানে এটা অ্যাবজর্ব। সেই সাথে সাথে এই কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ক্রিটিক্যাল টেম্পারেচার এবং অন্যান্য ফিজিক্যাল প্যারামিটার এই সফটওয়্যার প্রেডিক্ট করে দিচ্ছে। এটা কই থেকে আনলেন? আচ্ছা, এটা হচ্ছে আমি গেছি ভিউতে, আগে কম্পাউন্ডটা সিলেক্ট করছি, তারপর ভিউতে গেছি, ভিউতে গিয়ে কেমিক্যাল প্রপার্টিজ উইন্ডো এখানে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা দিলেই এখানে সব কেমিক্যাল প্রপার্টিজ চলে আসছে। আচ্ছা, তাহলে আমার এটা দেখা শেষ, আমি এটা মিনিমাইজ করে দিতে পারি অথবা এটাকে কেটে দিতে পারি। পিরিয়ডিক টেবিলটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই আমি কাজ করার সময় পিরিয়ডিক টেবিলটাকে সবসময় ডান সাইডের উপরে রাখি। এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমি একটা স্ট্রাকচারকে ভালো মতো ফিল করার জন্য তার 3D স্ট্রাকচারটা আমার খুব ভালো মতো বুঝে থাকা লাগে। এখন 3D স্ট্রাকচার তো আমি এখানে 2D স্ট্রাকচার লিখছি, আমি তো দেখে কোনো সময় একটা 3D স্ট্রাকচার বলতে পারবো না, চিন্তা করা খুব বেশি কঠিন হয়ে যাবে। আমি জানি এই জায়গায় একটা বেনজিন আছে, তার মানে এই পার্টটা প্ল্যানার, একটা CO ডাবল বন্ড আছে, তাই এই পার্টটা প্ল্যানার, কিন্তু মাঝখানে তো আবার sp3 হাইব্রিডাইজেশন আছে, তাহলে এখানে কিছু ঝামেলা হয়ে যায়। তাই আমার একটা 3D স্ট্রাকচার কোনোভাবে বের করা যায় এখানে দেখতে হবে। এই সফটওয়্যারটা আমাকে এটার সুযোগও দিয়ে দিচ্ছে। আমি ভিউতে গিয়ে জাস্ট শো কেম বায়ো 3D হটলিঙ্ক উইন্ডো এটাতে দিয়ে দিলাম, দিলে অটোমেটিক্যালি তার স্ট্রাকচার চলে আসছে। এই যেই হচ্ছে অ্যারোমেটিক রিংটা, এই গ্রে কালারের গোলাগুলো হচ্ছে কার্বন, সাদাগুলো হচ্ছে হাইড্রোজেন,
লালগুলো অক্সিজেন, নীলগুলো নাইট্রোজেন। ঠিক আছে, পুরো স্ট্রাকচারটা সুন্দর মতো দিয়ে দিচ্ছে। আচ্ছা, আর এখানে এই যে ড্যাশ লাইনগুলো দেখা যাচ্ছে, এটা দিয়ে বুঝতেছি এই জায়গায় রেজোনেন্স হচ্ছে। কথা হচ্ছে এটা দেখে তো আমি খুব বেশি বুঝতেছি না যে আসলে স্ট্রাকচারটা কেমন। বুঝার জন্য আমি এটাকে চাইলে ঘুরাইতেও পারবো। এই যে ঘুরাইতেছি, এই যে আমি দেখতেছি বেনজিন। ঠিক আছে, আরেকটা একটু দেখাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি আগে স্ট্রাকচারটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ভিউতে গেছি, ভিউতে গিয়ে শো কেমবায়ো 3D হটলিংক উইন্ডো। ঠিক আছে, এখান থেকে চলে আসছে জিনিসটা, বুঝাচ্ছে? এখন আমি চাইলে এটাকে ঘুরা ঘুরা বলতে পারবো এটার কোন ধরনের, কোন জায়গায় কি ধরনের বন্ড হতে পারে, কোন জায়গায় কি ধরনের রিঅ্যাকশন হতে পারে, জিনিসটা কোন প্লেনে আছে, কোন কার্বনকে ফার্স্ট অ্যাটাক করবে, এই সেই ইনফরমেশনগুলো আমি দেখে বলে দিতে পারবো। তাছাড়া এটার আরো ডিজাইন চেঞ্জ করা যায়, ওইসবে যাচ্ছি না। তারপর যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে থার্ড ইয়ারের পোলাপান যদি কেউ থেকে থাকিস, তাদের অনেকের হচ্ছে স্টেরিওকেমিস্ট্রি জানা থাকা লাগে। মানে রাশেদ স্যার আমাদের পড়ায় খুব সুন্দর, স্টেরিওকেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট পার্টটা। এখন তাইলে এখান থেকে কোনোভাবে স্টেরিওকেমিস্ট্রি বের করা যায় কিনা ওটা বোঝা লাগবে। আচ্ছা, স্টেরিওকেমিস্ট্রি কিভাবে বের করব? স্টেরিওকেমিস্ট্রি বের করার আগে আমার এমন কিছু কম্পাউন্ড রাখতে হবে যেখানে একটা স্টেরিওজেনিক সেন্টার থাকা লাগবে। তাহলে আমি ফার্স্টে ওরকম একটা স্টেরিওজেনিক সেন্টার সহ কম্পাউন্ড এঁকে নিচ্ছি। আমার মাথায় সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে অ্যালানিন। অ্যালানিন কি জিনিস? অ্যালানিন অ্যামিনো অ্যাসিড, ওই যে CH3 থাকবে, মানে আর এর জায়গায় একটা CH3 থাকবে, তাই না? CH3, জি। আচ্ছা, আর গ্লাইসিন কি জিনিস? গ্লাইসিন হচ্ছে হাইড্রোজেন থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমি তাইলে আগে বেসিক কার্বন স্কেলেটনটা ড্র করলাম। আমি বুঝতেছি এই জায়গায় আমি একটা কার্বন বসাবো, আর বাম সাইডে CH3 বসাবো, উপরে NH2 বসাবো, আর এই জায়গায় একটা কার্বক্সিলেট গ্রুপ বসাবো, আর এখানে একটা হাইড্রোজেনের জন্য একটা জায়গা রাখতেছি। আঁকাটা কি বোঝা গেছে? আমি জাস্ট আগে স্কেলেটনটা আঁকছি, তারপরে আমি অ্যাটমগুলো ধরে ধরে বসাবো। এই জায়গাটা কি বোঝা গেছে? আরেকবার একটু দেখাই। আচ্ছা, আরেকবার একটু দেখাচ্ছি। আমি ফার্স্টে এই একটু পিরিয়ডিক টেবিলটা একটু দেখা দিলে ভালো হয়। প্রথম থেকে কিভাবে আনেন আমি আইকনটা খেয়াল করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ভিউতে যাব, ভিউতে গিয়ে হচ্ছে শো পিরিয়ডিক টেবিল উইন্ডো। ঠিক আছে, হ্যাঁ। আমার যত কিছু এখানে আনতে হবে, ভিউ করতে হবে, সবকিছু ভিউতে আছে। পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল প্রপার্টি, 3D মডেল সবকিছু ভিউতেই পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার ভিউতে যাচ্ছি, ভিউতে গিয়ে শো পিরিয়ডিক টেবিল উইন্ডো এটা দেখা দিই। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এই জায়গায় সলিড বন্ডটা নিলাম, সলিড বন্ডটা নিয়ে এই জায়গায় বসালাম, একটা দাগ হলো। আমি কিন্তু ফার্স্টে মাথা আগে চিন্তা করে নিচ্ছি আমার স্কেলেটনটা কিরকম হবে। আমি চাচ্ছি এই জায়গায় আমার ওই স্টেরিওজেনিক সেন্টারটা থাকবে, মানে অপ্রতিসম কার্বনটা থাকবে। তার পাশে তাহলে একটা কার্বক্সিলেট গ্রুপ থাকা লাগবে, একটা NH2 থাকা লাগবে, একটা CH3 থাকা লাগবে, একটা হাইড্রোজেন থাকা লাগবে। এই সবগুলো বসা দিলাম। আর এখানে যেহেতু কার্বক্সিলেট গ্রুপ, তাই আমরা জানি কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকবে। ডাবল বন্ডটা দেখালে আমার এখানে OH এর জন্য জায়গা রাখলাম। ভাই এই হাতগুলার কি অ্যাঙ্গেল পাল্টানো যায় একবার এঁকে ফেলার পরে? আচ্ছা, এটা হচ্ছে সফটওয়্যার, হ্যাঁ অ্যাঙ্গেল পাল্টানো যায়, এঁকে ফেলার পরে অ্যাঙ্গেল পাল্টানো যায়, কিন্তু সফটওয়্যার আমাকে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে, এটা চেঞ্জ করা যায়, কোনো সমস্যা হয় না। অ্যাঙ্গেলকে চেঞ্জ করে দেখাবো? না ভাই, মানে আমি একটা আঁকতে গিয়ে বাঁকা হয়ে গেছে, সোজা করতে পারতেছি না এই জন্য। আচ্ছা আচ্ছা, তুই কি মুছে আঁক, তাহলে সে সোজা করে দেখাবে। আর ধর একটা জিনিস একটু বলে দেই, আমি এই জায়গায় দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, দাগটা উপরে গেছে তাই না? উপরে গেছে, ধর আমি উপরে নিতে চাচ্ছি না, আমি ডান সাইডে আনতে চাচ্ছিলাম, তাহলে আমি কি করবো, আমি Ctrl Z দিয়ে আবার এই জায়গায় একটা ক্লিক করবো, তাহলে সে এখন ডান সাইডে দিবে, মানে অটো কারেক্ট। আমি যদি প্রথমটা মুছে দিই তাহলে আমাকে সে সেকেন্ড টাইম অল্টারনেটিভ একটা উপায় দেখা দেবে। আচ্ছা, তাহলে আমি আগে স্ট্রাকচারটা, স্কেলেটনটা এঁকে নিচ্ছি, তারপর অ্যাটমগুলো বসে। এটা কি বুঝতে কারোর সমস্যা হচ্ছে কিভাবে আঁকতেছি? আচ্ছা, কার্সরটা আমরা কিভাবে রাখলে ওইটা হচ্ছে মানে কখন উপর দাগ পড়ে যাবে বা বামে বা ডানে যাবে, এটা আমরা কিভাবে ওটাকে ঠিক করব? একজন একজন করে বুঝাবো, একজন একজন করে বলবো। মানে উপরে কি অটোমেটিক্যালি যাচ্ছে বা নাকি কার্সরটা কোনোভাবে আমাদের না, আমার কিছু করা লাগতেছে না, আমি ক্লিক করলে কম্পিউটার আমাকে দেখা দিবে, কম্পিউটার আমাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে সবগুলো দেখাবে, আমার কিছু করা লাগবে না। ঠিক আছে, আমি জাস্ট হ্যাঁ কিছু বলবো। পয়েন্টে খালি সিঙ্গেল ট্যাপ করলে কি আঁকা হচ্ছে এমন? পয়েন্টে সিঙ্গেল ট্যাপ, আমার একটা লাইন হয়ে গেছে। এই লাইনে আরেকটা প্রান্তে আমি আরেকটা বন দেখাতে চাই, ওখানে গিয়ে আরেকটা সিঙ্গেল ট্যাপ করব, তাহলে সে আমাকে একটা দাগ দেখাবে। মনে করি এই জায়গায় আমি আরেকটা দাগ দিতে চাই, আমি এখানে আরেকটা সিঙ্গেল ট্যাপ করতেছি, আমার কোনো কিছু টানা লাগবে না। বুঝছো কি? কম্পিউটার আমাকে অটোমেটিক্যালি এটা দিচ্ছে। ঠিক আছে আমার কথা? বুঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমি এই জায়গায় অ্যালানিনের স্ট্রাকচারটা আঁকতে চাচ্ছিলাম। এখন আমি জানি অ্যালানিনে কিছু কার্বন থাকবে, কারণ অর্গানিক কম্পাউন্ড মানে কার্বন থাকবে। তাহলে আমি এই জায়গায় কার্বনগুলোকে বসাচ্ছি। আমি এই জায়গায় একটা কার্বন দিব, যেটা আমার অপ্রতিসম সেন্টারটা হবে। এখানে একটা CH3 দিব, এই জায়গায় একটা C দিব, এই জায়গায় কিছু দিব না, এগুলো ফাঁকা রাখতেছে আপাতত, কারণ এই জায়গায় অন্য এলিমেন্ট বসবে। আচ্ছা, এখন আমি এটাকে বলতেছিলাম এটা একটা কার্বক্সিলেট গ্রুপ হবে। কার্বক্সিলেট গ্রুপ হলে এই জায়গায় কার্বন অক্সিজেন ডাবল বন্ড লাগবে, এটা বসে দিলাম। আর ডান সাইডে একটা OH দিয়ে দিলাম। মানে আমি অক্সিজেন শুধু ক্লিক করছি, হাইড্রোজেন আপনি এসে করছে ব্যালেন্স করার জন্য, এটা প্রথমেই বলছিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর এই জায়গায় বলছিলাম নাইট্রোজেন থাকবে, মানে যেহেতু অ্যামিনো গ্রুপ NH2 চলে আসবে আপনি। আর এই জায়গায় একটা হাইড্রোজেন দিয়ে দিন। স্ট্রাকচারটা কি ঠিক আছে? হ্যালো, সমস্যা থাকলে বইলো, কারো বুঝতে সমস্যা হলে বইলো, আমি কথা বেশি ফাস্ট বলি, অনেকে বুঝতে পারে না। না ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি এই হাইড্রোজেনের ও এর পাশে যে হাইড্রোজেন আছে, যদি আমি একটা CH3 গ্রুপ দিতে চাই, তাহলে সেটাকে ম্যানুয়ালি দিতে হবে? এটা দুই ভাবে দেওয়া যায়। দুই ভাবের মধ্যে একটা হচ্ছে আমি সলিড বন্ডে ক্লিক করব, ক্লিক করে যেখানে দিতে চাই সেইখানে একটা টিপ দেব, তাহলে অটোমেটিক্যালি সে আমাকে আরেকটা বন্ড দেখা দেবে, হাইড্রোজেনটা সরা একটা বন্ড দেখা দেবে। তারপর এই জায়গায় CH3 বসাতে চাই, তাহলে আমি C ক্লিক করে নিয়ে এসে এই জায়গায় বসে দিচ্ছি। ঠিক আছে দীপা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অথবা আরেকটা কাজ করা যায় ভাই, আরেকটা কাজ হচ্ছে আমি এই জায়গায় ডিরেক্ট টেক্সট টুলটা ইউজ করব। টেক্সট টুলটা ইউজ করে এই জায়গায় টিপ দিলাম, এটা কেটে দেব, এটা কেটে এই জায়গায় CH3 দিয়ে দেব। দেখো আমার সিটা কিন্তু অটোমেটিক্যালি নিচে নেমে গেছে, সাবস্ক্রিপ্ট হয়ে গেছে, কারণ এটা কেমিক্যাল ফর্মুলা চলতেছে। CH2 দেখাচ্ছে মানে এটা কেমিক্যাল ফর্মুলা লিখতেছে। ঠিক আছে? আচ্ছা দীপা, বুঝছো কি? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি, এবার আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বলছি, ভাই, হ্যাঁ কিছু বলবা কেউ? একজন এন্ট্রি করতে যাচ্ছে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে ভাই। পাসওয়ার্ড তো চাওয়ার কথা না। রাজীব? হ্যালো রাজীব। পাসওয়ার্ড তো চাওয়ার কথা না, ওপেন করা তো সবার জন্য। ভাই এখন বললো। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখে সমস্যা নেই ভাই, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, এখন যেটা বলতেছি আমি এই জায়গায় হচ্ছে স্টেরিওজেনিক সেন্টার দেখাবো, ঠিক না? মানে আমি তো এখানে স্টেরিও কেমিস্ট্রি বোঝানোর জন্য জানতেছিলাম। স্টেরিওজেনিক সেন্টার জানি কি জিনিস? হ্যালো, স্টেরিওজেনিক সেন্টার কি জিনিস? একটা জিনিস, ওই চ্যাট বক্সে একজন কোশ্চেন করছিল, এগুলো একটু খেয়াল করেন। আমি খেয়াল করতে পারবো না, তোদের করে বলে দেওয়া লাগবে। আমি তাহলে একটু পর মানে এটা বোঝায় তারপর কোশ্চেন করে দেখবো। ঠিক আছে, আমাকে একটু কেউ একজন স্টেরিওজেনিক সেন্টার বলো, নাহলে আমি আগাবো না। স্টেরিওজেনিক সেন্টার কি ওই জিনিস? যে ভাই উপরে যেটা নিচে যেটা ওটা বুঝাই দেওয়া, তারপরে প্লেনে যেটা আছে না, প্লেনের এই উপরে সেন্টারের যেটা সাথে যুক্ত চারটা মূলক কি আলাদা থাকে তাকে? হ্যাঁ, যেই সেন্টারের সাথে যুক্ত সবগুলা মূলক আলাদা, চারটা না 5টারও স্টেরিওজেনিক সেন্টার হতে পারে, 6টারও হতে পারে। তাহলে যেই সেন্টারে সবগুলা মূলক আলাদা যুক্ত সেটাকে আমি বলি স্টেরিওজেনিক সেন্টার। আচ্ছা, এখন স্টেরিও কেমিস্ট্রি যারা পড়ছে, রাশেদ স্যারের ক্লাস যারা করছে তারা জানে রাশেদ স্যার একটা সিস্টেম পড়ায়, ওই সিস্টেমে হচ্ছে হাইড্রোজেনটাকে পিছনে ধরে নেয়, হাইড্রোজেনটাকে পিছনে ধরে নিয়ে তারপর ক্লকওয়াইজ ঘুরে যদি আমি প্রায়োরিটি ঠিক পাই, মানে এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি গ্রুপ, এটা হচ্ছে থার্ড প্রায়োরিটি গ্রুপ, তাহলে আমি বলবো এটা আর কনফিগারেশনে আছে। যদি উল্টাটা হয়, মানে এটা ফার্স্ট প্রায়োরিটি, এটা সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, তাহলে আমার এইভাবে ঘোরা লাগবে। তাহলে আমি এটাকে বলবো এস প্রায়োরিটি, মানে এস কনফিগারেশন আছে, এস স্টেরিওজেনিক সেন্টার এটা। ঠিক আছে? তার মানে আমার আগে বলে দিতে হবে এটা হাইড্রোজেনটা পিছনে, অথবা হাইড্রোজেনটা সামনে হলেও করা যায়। আমি বলে নিলাম এটা পিছনে, কারণ আমার খানিনগোল মেথড বলে এটা হাইড্রোজেনটা পিছনে থাকতে হবে। তাহলে আমি হাইড্রোজেনটা পিছনে দেখা দিলাম। পিছনে দেখার জন্য এই যে আমি ড্যাশ লাইন ইউজ করছি, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ড্যাশ লাইন মানে হাইড্রোজেন পিছনে, এটা জানি না আমরা সবাই? জি ভাই। আচ্ছা, হাইড্রোজেন সামনে বোঝাতে হলে কি করবো? সামনে বোঝাতে হলে ওয়েজ লাইন ইউজ করবো। ঠিক আছে? এটা ইউজ করলে আমি বুঝবো হাইড্রোজেন সামনে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধরো হাইড্রোজেন পিছনে দেখা দিলাম। এখন আমার জানতে হবে কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তারপর ওইভাবে ঘুরতে হবে। আমি এই ঝামেলাটা নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি সফটওয়্যার আমাকে এটা করে দেয়। তাই আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে শো স্টেরিও কেমিস্ট্রি। ঠিক আছে? এটা দিলে একদম লিখে আসতেছে এটা আর কনফিগারেশন। থার্ড ইয়ারে যদি এটা জানতাম তাহলে আমি স্টেরিও কেমিস্ট্রি আরো অনেক ভালো মতো বুঝতে পারতাম। আমি এটা বুঝি না দেখে বা বুঝতাম না দেখে আমার নিজের মডেল বানানো লাগতো, কলম দিয়ে পেন্সিল দিয়ে, রিপারা দেখছে সব কেমনে বানাইতাম, এসব বানায় তারপর বোঝা লাগতো যে কোথায় কি আছে, তারপর আমি সলভ করতে পারতাম। তাহলে অনেক কষ্ট করে চিন্তা করা লাগতো, যেগুলো 100% অ্যাকুরেট হয় না। কিন্তু এটা থাকার কারণে এখন থার্ড ইয়ারের পোলাপান যদি যারা করতেছে আর কি, তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। আচ্ছা, তাহলে স্টেরিওজেনিক সেন্টার বুঝে গেলাম।
এখানে আর কিছু দেখানোর মতো নাই। এরপর হচ্ছে দাঁড়াও, সেন্টার তো হয়ে গেল। আর কি কি আছে একটু দেখে নেই, আমার নিজেরই মনে নেই। ও আচ্ছা, কিভাবে বেনজিন টেনজিন দেখাবো এটা বলতেছিলাম, যে আমি যদি বেনজিন দেখাতে চাই তাহলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আমার ফার্স্টে এরকম একটা হেক্সাগন আঁকা লাগবে, তারপর এই জায়গায় 3টা ডাবল বন্ড দিয়ে বুঝাতে হবে এটা একটা বেনজিন। এখন এই বেনজিন আঁকতে তো তাহলে আমার 3-4 মিনিট সময় চলে যাবে, তাহলে আমি স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন এগুলো আঁকবো কিভাবে? এর জন্য যেটা করতে হবে, এই জায়গায় নিচের পার্টটাতে মানে আমরা যে পর্যন্ত দেখছি তার নিচে দেখবো অনেকগুলো টেমপ্লেট দেওয়া। এই পুরোটাই টেমপ্লেট, আসলে এই পুরোটাই টেমপ্লেট বার। এইখান থেকে ডিরেক্ট বেনজিনকে নিয়ে মানে ক্লিক করলাম, ক্লিক করে যে জায়গায় বসাতে চাই ওই জায়গায় আরেকটা ক্লিক করবো, বেনজিনের জায়গায় বসাতে যাবো। ঠিক আছে, এখন সাপোজ এখান থেকে আমি ফেনল আঁকতে চাই। ফেনল আঁকার জন্য আমি জানি বেনজিনের উপরে একটা হাইড্রোক্সিল সাবস্টিটিউয়েন্ট থাকে। এই জায়গায় একটা দাগ দিলাম আগে, তাহলে আমি বুঝবো যে একটা ব্রাঞ্চিং হচ্ছে বা সাবস্টিটিউয়েন্ট বসবে। তারপর এই জায়গায় ও সিলেক্ট করে এখানে বসাই দিচ্ছি, তাহলে OH হয়ে যাচ্ছে আলটিমেট, এটা ফেনল হয়ে গেছে, তাই না? জি ভাই। আচ্ছা, এখান থেকে স্যালিসাইলিক অ্যাসিড আমি কিভাবে আঁকবো একটু বলতো আমাকে, কেউ একজন ইনস্ট্রাক্ট করো। স্যালিসাইলিক অ্যাসিড স্ট্রাকচার মনে আছে? ওই যে COOH দিতে হবে আরেকটা পাশে, OH এর পাশে। সেখানে একটা কার্বন বসাবেন, অর্থ তারপর প্রতিষ্ঠান। একটা অক্সিজেন বসাবেন। আচ্ছা, তাহলে আমি কি বললি আরেকবার বল। আমি এই একটা সলিড জায়গায় দিতে হবে। এখানে এখন আরেকটা হাত আনতে হবে। হ্যাঁ হাত আনছি, তারপর এই জায়গায় কি করবো? এখানে একটা কার্বন বসাবেন। এই জায়গায় একটা কার্বন বসাবো, মানে তুই বলতেছো এই পিরিয়ডিক টেবিল থেকে আনবো? জি ভাই। কার্বন দেওয়া তো দরকার নেই, ডাবল বন্ড দিয়ে দিলে হয় না? এই জায়গায় ডাবল বন্ড দিতে হবে, ডাবল বন্ড দিতে হ্যাঁ। হবে, সিঙ্গেল বন্ড দিতে হবে। ঠিক আছে, এখন তো শেষ। এখন তারপর অ্যাটমগুলো আনতে হবে, কারণ আমার আগে স্কেলেটন আঁকতে হবে। ঠিক আছে, ফার্স্টে স্কেলেটন তারপর অ্যাটম, এটা মনে রাখা লাগবে। এটা হয়ে গেছে তাই না? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি কোনো শর্টকাট আছে, মানে আমি এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ছাড়া কি দেখাতে পারি? স্কেলেটন ফর্মুলা না এঁকে কি কোনোভাবে করা যায়? শুধু COH লিখে দিব। ভেরি গুড, টেক্সট নিব, নিয়ে এই কোণাটাতে বসাবো COOH লিখে, তাহলে স্যালিক অ্যাসিড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই শর্টকাটগুলো সাথে মাথায় রাখা লাগবে যে কত ইজিলি আমি কাজটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর মোটামুটি এই জিনিসগুলো গেল। এখানে আরো কিছু টুল আছে, যেরকম এখানে একটা অ্যারো টুল আছে। অ্যারো টুলটার মধ্যে যদি আমি প্রেস করে হোল্ড করে রাখি তাহলে অনেকগুলো অপশন আসবে। এই অনেকগুলো অপশনে বিভিন্ন রিঅ্যাকশন ইউজ করতে পারি, যেরকম এটা আমি সাধারণত একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন বোঝানোর জন্য ইউজ করব। এই নিচের এগুলো আমি রিভার্সিবল রিঅ্যাকশন বোঝানোর জন্য ইউজ করব। আর এর নিচেরটা আমি আবার এমন একটা রিভার্সিবল রিঅ্যাকশন বোঝানোর জন্য ইউজ করব যেখানে প্রোডাক্টটা খুব বেশি উৎপন্ন হচ্ছে, রিঅ্যাকটেন্টটা খুব কম উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এর বাইরে আমি কিছু কার্ভড অ্যারো দেখতে পাচ্ছি। কার্ভড অ্যারোগুলো দিয়ে বেসিক্যালি ইলেকট্রনিক ট্রানজিশন বোঝানো হয়। রেজোনেন্সের ক্ষেত্রে যেরকম বসাতে হয়, বিভিন্ন বিক্রিয়ার মেকানিজমের ক্ষেত্রে যেরকম ইলেকট্রনিক ট্রানজিশন হয়, সেগুলোর ক্ষেত্রে আমি কার্ভড অ্যারোগুলো ইউজ করব। এরকম যদি আমার পিপিটি ফাইলে দেখাই তাহলে দেখবা এই যে এইখানে দেখো, এই যে এই জায়গায় দেখো আমি কার্ভড অ্যারো ইউজ করছি। ঠিক আছে, কার্ভড অ্যারোগুলো ইউজ করছি। আচ্ছা, কার্ভড অ্যারোগুলো এই কাজে আসবে আমার। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যদি এই স্ট্রাকচারটাই দেখো তাহলে এই কার্বনটাতে পজিটিভ চার্জ আছে, এই অক্সিজেন নেগেটিভ চার্জ আছে, এই অক্সিজেন নেগেটিভ চার্জ আছে। এইগুলো তো আমি বসানো দেখাই নাই। পজিটিভ নেগেটিভ কি আমি আনা শিখেছি? পজিটিভ নেগেটিভ আমি আনা শিখাই নাই, তাহলে পজিটিভ নেগেটিভ আমি কিভাবে দিব? সেটা মুছে দিলাম, তারপর দেখাচ্ছি আস্তে আস্তে। আমি আবার সলিড বন্ড দিলাম, এই কার্বক্সিলিক গ্রুপটা আঁকতে চাচ্ছি। আচ্ছা, সাপোজ আমি এখান থেকে টেক্সট নিয়ে এই জায়গায় বসালাম, বসে জাস্ট ও লিখলাম। ও লিখলে তো স্ট্রাকচারটা ভুল, কারণ এই জায়গায় আসলে হাইড্রোজেন দেই নাই। হাইড্রোজেন না দিলে অক্সিজেন ডাবল বন্ড হবে না, মানে দুই ব্যালেন্সই পূর্ণ হবে না। তাই আমার কম্পিউটার এটাকে ভুল বলবে, এই যে লাল দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে ভুল বলতেছে। তাহলে এখন আমি কি করবো? আমার বুঝতে হবে এই জায়গায় একটা নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ দেখানোর জন্য আমি এই জায়গায় কেমিক্যাল সিম্বল টুলটা ইউজ করব। ঠিক আছে, দেখতে পারতেছো সবাই? জি ভাই। কেমিক্যাল সিম্বলটা ইউজ করবো, তারপর যে ধরনের চার্জ বসাতে চাই সেটাতে নিয়ে আসবো, সেটা নিয়ে এসে ক্লিক করবো। তারপর এখানে জাস্ট আমি নেগেটিভ চার্জ যেখানে দেখাতে চাই সেখানে বসাবো। এটা ঘোরা ফেরা অনেকভাবে দেখানো যায়, আমি এই জায়গায় দিতে চাই, এই জায়গায় দিতে চাই।
এখন দেখো নেগেটিভ চার্জ যেহেতু, তার মানে আমার অক্সিজেনের ভ্যালেন্সি ঠিক আছে, তাই আর লাল দেখাচ্ছে না। বুঝছো? এটা এতটা স্মার্ট সফটওয়্যার যে আমার ভ্যালেন্সি যখন ইমব্যালেন্স হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি লাল দেখাবে, ভুল আছে এটা দেখা দেবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এই এইচ জায়গায় লেখা থাকা অবস্থায় যদি চার্জ দেই তখন কি ওই লাল দেখাবে। এইচটা অটোমেটিক সরে যাবে? না, তখন এটা অটোমেটিক্যালি সরে যাবে না, তখন লাল দেখাবে। ভাই অ্যামোনিয়াম আঁকা যাবে, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আঁকা যাবে। চাইলে টেক্সট ইউজ করেই দিতে হবে। কোনটা কথা বললা বুঝি নাই, মানে যে আরেকবার। বললাম যে চার্জ দিতে চাইলে আমাদের অক্সিজেনটা টেক্সট হিসেবে লিখতে হবে। অক্সিজেনের টেক্সট হিসেবে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, অ্যামোনিয়ামের কথা বলি তাই না? জি ভাই। অ্যামোনিয়ামের স্ট্রাকচারটাকে, আচ্ছা এই যে এক নাইট্রোজেন থাকবে, বুঝতেছস? নাইট্রোজেন 4টা হাত থাকবে, 4টা হাত দেখালো, নাইট্রোজেনটা সেন্টারে দিলাম, এই দেখ লাল দেখাচ্ছে না? আচ্ছা, লালটা ছড়াবো কিভাবে? আমি তো এটাতে টেক্সট ইউজ করি না, মানে যাও আমি যদি পিরিয়ডিক টেবিল থেকে আনি তাহলে আমার ডিরেক্ট ভ্যালেন্সি ব্যালেন্স হয়ে যেত। আমি এই জায়গায় ভ্যালেন্সি ব্যালেন্স করে সুযোগই রাখি না, নাইট্রোজেন বসে যার ভ্যালেন্সি 3, নাইট্রোজেন বসানোর পর লাল দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি জানি নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ হবে, তাই আমি ক্যাপিটাল সিম্বলে গিয়ে হয়তো এই পজিটিভ চার্জ অথবা এই গোলাটা নিতে চাই। আমি গোলাটা বেশি পছন্দ করি, এই গোলাটা নিলাম, গোলাটা নিয়ে এই জায়গায় যে কোনো এক জায়গায় বসা দিই। ঠিক আছে? অ্যামোনিয়াম হয়েছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, এরপর আরো বেশ কিছু ইন্টারেস্টিং টুল আছে, মানে আমাদের মোটামুটি শেষের দিকে চলে আসছে, আমার মাথায় আর টপিক আসতেছে না, তাই যা পারতেছে তাই দেখাইতেছে। ভাই নাইট্রোজেনের উপরে প্লাসের জায়গায় যদি মাইনাস দিতাম তাহলে কি লাল হয়ে যেত? লাল হয়ে যেত। নাইট্রোজেন তো কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ চার্জও ক্যারি করে, তাই না? সায়ানাইডে যেরকম নেগেটিভ চার্জ ক্যারি করতে পারে। হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে কি সেটা মানে মানে লাল থাকবে না, যদি সম্ভব না হয় তাহলে লাল হবে, এমন কিছু? হ্যাঁ, দিস ওয়ান ইজ ভেরি স্মার্ট, সফটওয়্যারটা অনেক স্মার্ট। সে বলতে পারবে, মানে আন্দাজে মানে চার হাত 3 হাত দেখলে যে লাল নীল দেখাবে এরকম না, চার্জ দেখলে হবে, অন্যান্য অনেক প্রপার্টি দেখলে সে লাল দেখাবে বা লাল দেখাবে না। কথা কি ক্লিয়ার? ভাই এটার জন্য কি ইন্টারনেট কানেকশন লাগে? না, ইন্টারনেট কানেকশন লাগে না, তুমি একবার ডাউনলোড করে সেটআপ দিয়ে দেবে, এরপর কিছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আরো কিছু টুল আছে যেগুলো আমি এখন দেখাই না, আস্তে আস্তে একটা একটা করে বলি। লেস ইম্পর্টেন্ট গুলো আগে বলি, তারপর মোর ইম্পর্টেন্ট গুলোর দিকে যাই। আচ্ছা, এই জায়গায় একটা ড্রয়িং টুল আছে। ড্রয়িং টুল দিয়ে আমি বেসিক্যালি ড্র করতে পারবো। এই যে এরকম একটা বৃত্ত আঁকতে পারবো, একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবো, একটা কার্ভড এজ সহ রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবো। এগুলো আমি বেসিক্যালি বোঝানোর জন্য ইউজ করি। যেরকম আমি ধরো এই হাইড্রোক্সিল গ্রুপটা বুঝাতে চাই যে এখানে কোনো একটা চেঞ্জ আসবে, তাহলে আমি এটা মার্ক করে দিই। মার্ক করে দিলে আমার স্টুডেন্ট বুঝবে যে আমি এই হাইড্রোক্সিল গ্রুপটারই কথা বলতেছি। ঠিক আছে? এটা একটা অল্টারনেট ওয়ে আছে। আমি কিভাবে একজনকে বুঝাবো যে আমি হাইড্রোক্সিল গ্রুপের কথা বলতেছি, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে কালারে যাব, কালারে গিয়ে কালার মেরে দিব, এটা লাল হয়ে যাবে। ঠিক আছে? এভাবে করে ধরো আমি অনেক রিঅ্যাকশন জানি যে প্রোটন ট্রান্সফার হয়, প্রোটন বা একটা অ্যালকাইল গ্রুপ ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হওয়ার আগে যে কম্পাউন্ডটা ছিল সেটার একটা কালার রাখতে পারি, ট্রান্সফার হওয়ার পরে ওই অ্যালকাইল গ্রুপটা আলাদা একটা কালার দেখা যাবে। এই কাজগুলো এখানে করা স্পষ্টতার জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপর আমি জানি যে এখানে আরো কিছু আছে, এগুলো তো ইম্পর্টেন্ট না। এই লাইনটা আমি ইউজ করি হচ্ছে বন্ড ভাঙতে সেটা বোঝানোর জন্য। যেরকম যদি বলি এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে আমি এটা এইভাবে দেখাই। ঠিক আছে? আচ্ছা, এরপর এই জায়গায় আর কিছু আছে না? এই জায়গায় অ্যাঙ্গেল দেখানোর জন্য কিছু অ্যাঙ্গেল আছে, 90, 120, 80, 180 এগুলো আছে। আচ্ছা, এর উপরটা যেটা, সেটা আবার ইম্পর্টেন্ট। এটাতে বিভিন্ন অরবিটালের শেপ আছে। যেরকম আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে আমি যে জায়গায় ক্লিক করবো সেই জায়গায় একটা পি অরবিটাল বসে যাবে। ঠিক আছে? চাইলে পি অরবিটাল গুলো এলিমেন্টও চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে আরেকটু কাহিনী করা লাগবে। বুঝতেছো আমার কথা? এছাড়া এস অরবিটাল বসানো যায়, সমস্যা নাই। বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল দেখানোর কোনো সমস্যা নাই। যা করতে চাই এগুলো বসানো যাবে। ঠিক আছে? এটা যদিও খুব বেশি আমি ইউজ করার সুযোগ পাই না, ভবিষ্যতে হয়তো লাগবে। আচ্ছা, এরপর এই যে এখানে একটা থার্ড ব্রেকেট আছে, এটাতে বেসিক্যালি ট্রানজিশনাল স্টেট বোঝানো হয়। রিঅ্যাকশনে ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন একটা কম্পাউন্ড আছে, ওটা বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি লাস্টের এগুলোতে চলে আসি। লাস্টের এগুলোর মধ্যে বলছিলাম আগে যেগুলো টেমপ্লেট, এখানে অনেক কিছু টেমপ্লেট আছে, যার মধ্যে একটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট। এই জায়গায় আমি ডিএনএ সিকোয়েন্স বসাতে পারি। এটা আমি কোনো সময় ইউজ করিনি, তাই দেখাচ্ছি না, তো আমার এক্সপিরিয়েন্স ভালো হবে না দেখা। এই জায়গায় অ্যাডভান্স টুল আছে। এই জায়গায় অ্যাডভান্স টুলের মধ্যে সবচেয়ে মজা লাগে হচ্ছে আমার এইটা। এটা কি জিনিস কেউ বলো তো? জেল ইলেকট্রোফোরেসিস। ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, জেল ইলেকট্রোফোরেসিস এরকম হয় না, এটা ক্রোমাটোগ্রাফি, এটা টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। ও আচ্ছা। এটা একটা ক্রোমাটোগ্রাফিক প্লেট হয়ে গেল। এখানে আমি কয়টা স্পট দিছি?
কয়টা স্পট দিছে এই জায়গায়? তিনটা। এটা হচ্ছে নিচের লাইনটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর উপরটা হচ্ছে সলভেন্ট ফ্রন্ট, তাই না? জি হ্যাঁ আচ্ছা, এখন ধরো আমি এটা কি মানে এটা কেন বানাচ্ছি, কারণটা হচ্ছে আমি বাস্তবে ধরো একটা টিএলসি প্লেট করলাম, ওটা আমার প্রজেক্টে এন্টার করাতে হবে। এখন আমি তো এটা ছবি তুলে দিব না, আমি তাই এরকম ওইটার সিমিলার একটা কোনো কিছু কম্পিউটার ড্র করে তারপর এটা থেকে আমার এক্সপেরিমেন্টটা ইন্টারপ্রেট করা ট্রাই করবো। আচ্ছা, এখন মনে করো আমি 3টা স্পট আসলে দিই না, আমি আসলে 2টা বা 4টা দিছিলাম, কিন্তু আমি তো দেখতেছি যে আমি যখন এটা টান দিয়ে নিয়ে আসলাম তখন সে 3টা দেখাচ্ছে, এটা তো ভুল, তাই না? এখন আমি কি করতে পারি? এখন কোনো কিছুই করা লাগবে না, আমি জাস্ট এই কোণাটাতে ক্লিক করে এটাকে ডান দিকে সরাবো। হচ্ছে না এভাবে না, এই যে আচ্ছা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গায় এসে এটাকে ডান দিকে সরাবো। আমি যত ডান দিকে সরাবো দেখবো ততগুলো স্পট আসতেছে, যত চিকন করবো দেখবো তত কম স্পট আসতেছে। স্পট বানানোর কমন সিস্টেমটা বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে স্পট তো ইনিশিয়াল মানে সলভেন্ট রান করানোর আগে এই জায়গায় থাকে, সলভেন্ট রান করানোর পর তো সেগুলো উপরে নিচে হয়ে যায়, তাই না? সবগুলো উপরে উঠবে, অ্যাফিনিটির উপর ডিপেন্ড। আচ্ছা, এখন এইটা তো আমি আসলে আমার এক্সপেরিমেন্টে দেখে সেটাকে কপি করতেছি, তাহলে আমি এক্সপেরিমেন্ট দেখে প্রত্যেকটা স্পটের আরএফ ভ্যালু বের করতে পারবো না? আরএফ ভ্যালু, হ্যাঁ রিটেনশন ফ্যাক্টর। আচ্ছা, ধরো আমি একটা রিটেনশন ফ্যাক্টর জানি 0.7 যদি জানি, তাহলে আমি এটাকে ক্লিক করে উপরে তুলবো, মানে টিপ দিয়ে ধরে উপরে তুলবো। দেখো রিটেনশন ফ্যাক্টর দেখাচ্ছে, দেখছো আরএফ দেখাচ্ছে, যে দেখা 0.7 পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে আমি বুঝবো যে এটা আমার আসলে ওই পয়েন্টটাকে ইলাস্ট্রেট করতেছে, ইন্টারপ্রেট করতেছে। ঠিক আছে, অন্যটার অন্য একটা আরএফ ভ্যালু থাকতে পারে। ঠিক আছে, কি জিনিসটা বোঝা গেছে? আমার একদম আরএফ ভ্যালুটা পাশে দেখা দিবে, আমি ওই আরএফ ভ্যালু কালার করা যায় না? অবশ্যই যায়, এটা বলতাম আমরা জানি অ্যালকালয়েড আইডেন্টিফিকেশনের জন্য এই জায়গায় বিভিন্ন রিএজেন্ট স্প্রে করা লাগে, রিএজেন্ট স্প্রে করার পর এই পয়েন্টগুলোর কালার বিভিন্ন রকম হয়ে যাবে, আমি অ্যালকালয়েডকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এটা কিভাবে করবে? এটার জন্য এই জায়গায় রাইট ক্লিক করা লাগবে, কালারে যাব, কালারকে যে কালার বসাতে চাই সেই কালার বসাতে। ঠিক আছে, খুবই ভালো একটা পয়েন্ট। বুঝা গেছে কি আমার কথা? জি ভাই। এটাও গেল। এরপর এই জায়গায় বেসিক টেমপ্লেট তোমরা দেখতেছো, এই জায়গায় কি বলে সাইক্লোপ্রোপেন আছে, সাইক্লোবিউটেন আছে, সাইক্লোপেন্টেন আছে, এগুলা তোমার যখন যেটা লাগে সেটা বসাতে পারবা। বুট ফর্ম, চেয়ার ফর্ম আছে সেটা বসাতে পারবা, কোনো সমস্যা নেই, এটা তোমার কাজের উপর ডিপেন্ড করবে, এটা আমার আর বোঝানোর কিছু নেই। এখানে বোঝানোর মতো আরো কিছু জিনিস আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে লাস্টের এই টেমপ্লেট অপশনটা, মানে এই জায়গায় আমি কিছু জেনারেল টেমপ্লেট দেখতেছি, আর এখানে আলাদা একটা টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেটের মধ্যে একটা টেমপ্লেট। এটা আসলে অনেকগুলো টেমপ্লেট ক্যারি করে। আমার টাইম বোধহয় শেষ হচ্ছে, 4 মিনিট বাকি, আরেকবার ঢোকা লাগবে। এই জায়গায় সাপোজ আমি কোনো অ্যামাইনো অ্যাসিডের সাইড চেইন নিতে চাই, যেরকম আমি প্রথমে ফার্স্টে অ্যালানিন আসছিলাম, অ্যালানিনের জন্য আমি জানতাম আমার CH3 সাইড চেইন লাগবে, এই যে CH3 আছে, এই জায়গায় CH3 আছে, আমাদের সেটা সিলেক্ট করে এই জায়গায় বসাই দিতে হবে। এই জায়গায় সবগুলো সাইড চেইন আছে। এখন আমার সাইড চেইন ঝামেলা, আমি অ্যামাইনো অ্যাসিড কি সেটা জানি না, কারণ আমি এখান থেকে পুরো অ্যামাইনো অ্যাসিডটা নিয়েও বসাতে পারবো। ঠিক আছে, এখানে পুরো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারগুলো আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর বিভিন্ন অ্যারোমেটিক কম্পাউন্ডের স্ট্রাকচার আছে। ঠিক আছে, এই জায়গায় দেখবা বেনজিন দেওয়া নাই, কারণ বেনজিন আমার নিচে দেওয়া, মানে এখানেই দেওয়া, তাই এখানে বেনজিন দিচ্ছে না। ঠিক আছে, এরপর বাইসাইক্লিক রিং। বাইসাইক্লিক রিং এর মধ্যে এই জিনিসটা নিয়ে নাসিবা একবার প্রশ্ন করছে, নাসিবা কি আছিস? হ্যালো নাসিবা। আচ্ছা, নাসিবা বোধহয় নাই। নাসিবার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এই কম্পাউন্ডটার এনএমআর নিয়ে একটা প্রশ্ন করছিল। আছে ভাই, আছে। নাসিবা আছে? ভাই চ্যাটের কোয়েশ্চনটা একটু দেখেন, মনে হয় টাইম শেষ হয়ে গেলে আবার পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছো, দাঁড়া প্রবলেম দেখে স্টপ শেয়ারিং চ্যাট। আচ্ছা ভাই, কেমিক্যাল প্রপার্টিজ কি নিয়ে আচ্ছা, এটা তুই যে কম্পাউন্ড রাখবি সেটা বের করতে পারবি, এক্সিস্টেন্স নাই এমন কম্পাউন্ড বের করতে পারবি যতক্ষণ পর্যন্ত সেটা এরর না দেখাবে। এরর দেখালে ওইটার তো কোনো প্রপার্টি থাকবে না, এরর দেখানো না মানে হচ্ছে তোর কম্পাউন্ডটা ঠিক আছে, তখন তুই এটার কেমিক্যাল প্রপার্টিজ বের করতে পারবি। ঠিক আছে বন্ধন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, প্রেজেন্ট জেনে কিভাবে করে দেখতে পাচ্ছিস তাই না? জি ভাই। জি ভাই দেখা এটা হচ্ছে একটা বাইসাইক্লিক রিং, তাই না, মানে দুইটা সাইকেল থাকে।
বাইসাইক্লিক রিং এ এই দুইটা কোণাতে কার্বন আছে, আর এই দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, তাই না? জি ভাই। উপরেও হচ্ছে একটা কার্বন আছে, তার সাথে দুইটা হাইড্রোজেন আছে। ন্যাচারালি আমার যেটা মনে হবে যে এই কার্বনের উপরের হাইড্রোজেনটা আর এই কার্বনের উপরের হাইড্রোজেনটা, উপরের কার্বনের হাইড্রোজেনগুলো বেশি কাছাকাছি, তাই না? আমার কথাটা কি বুঝছিস? আরেকবার বলবো? না ভাই বুঝিনি। আচ্ছা, এই দুইটা কোণার হাইড্রোজেন দেখছো, তাই না? আচ্ছা, একটু এঁকেই দেই। স্ট্রাকচারটা কি বুঝছিস? এরকম হবে না? জি ভাই। আচ্ছা, তাহলে দেখে মনে হচ্ছে না এই দুইটা হাইড্রোজেন, এইটা আর এটা, মানে বাম সাইডটা ডান সাইডেরটা, উপরের দুইটা হাইড্রোজেনের বেশি কাছাকাছি আর নিচের দুইটা অনেক দূরে। জি ভাই। তাহলে তো মনে হবে যে এখানে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট যেটা, সেটা এই দুইটার একরকম, এই দুইটা আলাদা, তাই না? জি ভাই। জি ভাই। এরকম তো মনে হচ্ছে। তাহলে এই দুইটা হাইড্রোজেনের প্রপার্টি তো ডিফারেন্ট হওয়ার কথা, মানে ডিফারেন্ট স্পেকট্রাম দেওয়ার কথা। আব্বি, আমার কথা কি ধরতে পারতেছস? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু আসলে কি দুটো ডিফারেন্ট, এটা হচ্ছে আমরা পরের পর্বে জানতে পারবো, আমাদের টাইম শেষ, আরেকবার ঢোকা লাগবে। আর কারো কোনো প্রশ্ন নাই তো? প্রশ্ন থাকলে এখন করে ফেলতে পারে। ভাই বাইরে থেকে আমি কোনো স্ট্রাকচার, ধরেন একটা সাদা ব্যাকগ্রাউন্ডের আমি একটা স্ট্রাকচার ইন্টারনেট থেকে ডাউনলোড করে ওইটা এখানে দিলে সেটাকে কি আচ্ছা আচ্ছা, তুই যে কাজটা বলছো সেটা অনেক কঠিন একটা কাজ। তুই কিসের স্ট্রাকচার চাচ্ছিস? মানে যে কোনো একটা ড্রাগের স্ট্রাকচার ধরেন আমি পাইলাম ইন্টারনেট থেকে, এখন সেটাকে আমি এই ফরম্যাটে আনতে চাই বা 3D। দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হলে তোর হয়তো ড্রাগের নামটা লাগবে, ঠিক আছে? সব ড্রাগের তো নাম থাকে, তাই না? ড্রাগটা যদি মোটামুটি পরিচিত হয়, যেটা আমার সফটওয়্যারটা ক্যাচ করতে পারে, ওরকম একটা ড্রাগের নাম দিয়ে দিলেই সে স্ট্রাকচার দেখা দিবে। কনভার্ট নেম টু স্ট্রাকচার অপশনটা ছিল না, ওই জায়গায় নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা আরেকটা কাজ করা যায়, সব ড্রাগের জন্য আলাদা কিছু কোড থাকে, মানে সকল কেমিক্যাল ফর্মুলার জন্য কিছু কোড আছে, এগুলোকে বলে স্মাইলস কোড অথবা এসিএক্স কোড। এখানে এসিএক্স কোড অথবা স্মাইলস কোড এন্টার করে দিলে অটোমেটিক্যালি স্ট্রাকচারটা সে নিয়ে নেয়, ঠিক আছে? কিন্তু এটার জন্য আরেকটু ঘাটাঘাটি করতে আর কি, ওটা ওই নাম জেনে তারপর এসিএক্স কোড খুঁজে তারপর বের করতে হয়। ওটার জন্য নেট কানেকশন লাগবে, ওটা আপনার হয় না, ঠিক আছে? শুরু করে দিই লাস্টের পার্ট। ভাই স্পেকট্রাম যেমন পেলাম, আমরা সিনথেসিস কি পাওয়া যায়? ধরেন আমি প্যারাসিটামল দিলাম, এটা সিনথেসিস যদি দিয়ে দিবে কিনা এরা? না না না, অনেক বড় কিছু আশা করে ফেলছে, সে পারে না এটা। আচ্ছা রাজীব, ভাই এনএমআর স্পেকট্রাম ছাড়া অন্য স্পেকট্রাম কি দেখাতে পারবে, আইআর বা ম্যাস? আচ্ছা, মাছ দেখানোর কথা, মানে সফটওয়্যার বলে যে মাছ দেখানোর কথা, কিন্তু আমারটাই কেন জানি মাছ দেখায় না। এই যে আচ্ছা দাঁড়া, স্ক্রিনটা শেয়ার করি। রাজীব, হ্যালো, স্ক্রিন শেয়ারিং অন কর। ও রাজীব, হ্যাঁ অন করছি। আচ্ছা যেটা বলতেছিলাম, আমি ধরো এইটার এনএমআর স্পেকট্রাম বের করতে চাই, কিভাবে জানি বের করছিলাম মনে আছে? কেউ কি বলতে পারবা? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাই, ভিডিও দিতে হবে। একটু ভিউতে যাবো, তাই না? ভিউতে গিয়ে হয় না, স্পেকট্রামের জন্য আমার যা লাগে স্ট্রাকচারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ট্রাকচারে গিয়ে প্রেডিক্ট H1 বা 1H আর হচ্ছে প্রেডিক্ট 13C। অন্য কিছু সফটওয়্যার আমি দেখছি এটাকে মাস চলে আসে, আমারটা কেন জানি মাস আসে না, হয়তো আমারটার সাথে ওটা কোনো অ্যাটাচ করা হয় নাই বা অন্য কিছু ওরকম এক্সটেনশন অ্যাড করি নাই হয়তো, আমি আমারটাই পারতেছি না মাস বের করতে, ঠিক আছে? আচ্ছা আমি কন্টিনিউ করলাম, এই জায়গায় ছিলাম, তাই না? নাসিবা কি আছিস? নাসিবা বোধহয় না, ও দেখতে চাইছিল এই জন্য বারবার ওকে খুঁজতেছি। আচ্ছা তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যদি এইটার কার্বন গুলোর সাথে যে হাইড্রোজেন গুলো আছে তাদের প্রপার্টি বিবেচনা করি, তাহলে আমি বুঝবো এই দুইটা হাইড্রোজেন সেম, এই দুইটা হাইড্রোজেন সেম, এই দুইটা হাইড্রোজেন সেম, তাই না? আমার কথাটা কি বুঝা গেছে? জি ভাই। জি ভাই। মানে সেকেন্ড কালার করে দেখাই,
লালগুলো এক ধরনের, নীলগুলো আরেক ধরনের, আর এই যে এই গোলাপিগুলো আরেক ধরনের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি দেখতেছি এখানে 3 ধরনের হাইড্রোজেন এই জায়গায় আছে। এর উপর এই যে এই দুইটা কোণার যে কার্বনগুলো আছে সেখানে তো একটা করে হাইড্রোজেন আছে, তাই না? জি ভাই। আচ্ছা তাহলে এই স্ট্রাকচারে টোটাল কয় টাইপের হাইড্রোজেন হলো? 4 টাইপের। কিন্তু বাস্তবে তা না, বাস্তবে এখানে 2 টাইপের হাইড্রোজেন আছে। বাস্তবে 2 টাইপের হাইড্রোজেন আছে, এটা আমি কিভাবে বলছি? এটার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর ভিউতে গেলাম, তারপর হচ্ছে কেম বা 3D হটলিংক দিলাম। তাহলে আমি এটার 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা দেখতে পারবো। 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা দেখলে দেখবা প্রত্যেকটা কার্বন প্রতিসম। এই যে এই 3টা কার্বন একদম সেম। স্ট্রাকচারটা কি বুঝছো কিরকম? হ্যালো, আচ্ছা এই হচ্ছে স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা কি ধরতে পারছো? এটার সাথে মিলতেছে কিভাবে বুঝতে পারছো? জি ভাই। যে এটা হচ্ছে মাঝখানে 2টা কার্বন, এটা হচ্ছে উপরের কার্বন, আর বামের কার্বন এটা, ডানের কার্বন। আচ্ছা এখন যেটা বলতেছিলাম, আমি আসলে দেখবো যে এই 3টা কার্বন একদম সেম। মাঝখানে একটা ডিফারেন্ট, কারণ সেখানে অলরেডি 3টা ব্রাঞ্চিং হয়েছে, কিন্তু এই 3টা কার্বন একদম সেম। ঠিক আছে, এবং এই 3টা কার্বনের হাইড্রোজেন গুলোর এনভায়রনমেন্টও সেম। দেখো এটা থেকে এর ডিসটেন্স যতটুকু, এটা থেকে এর ডিসটেন্স যতটুকু, এটা থেকে এর ডিসটেন্স যতটুকু। তাইলে এই যে 6টা হাইড্রোজেন দেখতেছি, 6টা হাইড্রোজেন একদম সেম। এটা আমি এই স্ট্রাকচারটা দেখে কোনো সময় বলতে পারতাম না। আমার কথা কি বুঝে গেছে? বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি এরকম যদি বাইসাইক্লিক না দিয়ে, মানে 3টা কার্বন না দিয়ে কার্বনের সংখ্যাটা বাড়াতাম, তাহলে ওইটার জন্য কিন্তু সেম একই উপায়ে 3D স্ট্রাকচার দেখে বলতে পারবো কয়টা হাইড্রোজেন হবে। ঠিক আছে, আচ্ছা এখন লাস্টের পার্ট হচ্ছে লাস্টের পার্টটা বেসিক্যালি আমার এই স্লাইডটা, যেটা আমি বলছিলাম আমার খুব পছন্দের একটা স্লাইড, কারণ এটাতে আমি খুব কমপ্লেক্স একটা জিনিস খুব সহজে একটা ছবি এঁকে বোঝাই দিচ্ছি। কথা হচ্ছে এই ছবি আমি আঁকবো কিভাবে? আমি তো এই ছবি আঁকা কোথাও দেখিনি। এটা যেহেতু কেন্দ্র, তার মানে এখানে কেমিস্ট্রি স্ট্রাকচারগুলো থাকার কথা, এরকম এই টেমপ্লেটগুলো তো পাওয়ার কথা না। আচ্ছা কিন্তু ঘটনাটা পুরো উল্টা, এখানে এই ধরনের টেমপ্লেটও আছে। আমি এই টেমপ্লেট অপশনে যাব, ফ্লিপওয়ার্ডসে যাব। ফ্লিপওয়ার্ডসে গেলে আমার ল্যাবের যত কমন ইকুইপমেন্ট আছে, যেরকম কনিক্যাল ফ্লাক্স, তারপর এটার নাম জানি কি, ভলিউমেট্রিক ফ্লাক্স, এই সবকিছু দেখা যাবে, ফানেল টানেল সবকিছু আসবে। আমি মনে করে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করছিলাম, সাপোজ এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে আমি যে জায়গায় ক্লিক করবো সেই জায়গায় এটা বসে যাচ্ছে। এরপর মনে করি এটার উপরে আমার বুলেট পিপেট কোনো কিছু দিতে হবে, আমি আবার টেমপ্লেটে যাব, ফ্লিপওয়ার্ডে যাব, যেটা বসাতে চাই সেটা নিয়ে আসবো। নিয়ে এসে এখানে ক্লিক করলাম, এটা এসে পড়লো। এরপর হচ্ছে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে জায়গা মতো বসাবো। ঠিক আছে, যে এখান থেকে আমি ট্র্যাকটেশন বুঝতেছি, যদিও এই ভলিউমেট্রিক ফ্লাক্সে ট্র্যাকটেশন করা হয় না, তারপর আমি দেখাইলাম আর থেকে যে কোনো ক্লিপ আর্ট নিয়ে আমি যে কোনো কেমিক্যাল প্রসেস এক্সপ্লেন করতে পারবো। এখানে ব্যালেন্স ট্যালেন্স আছে, এই যে ব্যালেন্স, এই যে ব্যালেন্স, কোনো কিছু একটা মাপতেছো ওইটাও তুমি এখানে দেখে বুঝতে পারবে। তারপর আর কি কি আছে, মোটামুটি ওয়াশ বটল আছে, এই যে বুকনার ফানেল আছে, বুকনার কি বলবে, আমি এসবের নাম খুব কম জানি, এটা হচ্ছে বুকনার ফিল্টার বলতে, বুকনার ফিল্টার বলতেছে, বুকনার কনিক্যাল ফ্লাক্স এটা, তাই না ফজল রাব্বি? জি ভাই, অলিম্পিয়াডে ভুল করছিলাম। আচ্ছা, আর এখানে ওই ফানেল টানেল আছে, ইনজেকশন আছে, যা দরকার তোমাদের পাবা। এরপর এই জায়গায় টেমপ্লেটে আরো কিছু কনফর্মার্স দেওয়া আছে। কনফর্মার্স হচ্ছে বিভিন্ন কনফরমেশনে থাকতে পারে একটা কম্পোনেন্ট, কনফর্মার্স গুলো দেওয়া আছে, যে জায়গায় দেখতে পারবো সব। এরপর আরো কিছু হাবিজাবি জিনিসপাতি আছে যেগুলো আমি জীবনে কোনো সময় ইউজ করি নাই, তোমাদের যদি ভবিষ্যতে কোনো সময় লাগে তোমরা ট্রাই করবে। ঠিক আছে, আর মোটামুটি কিছু নাই, সব দেখাইছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ভাই সবই তো বানাইলাম, এগুলো সেভ করবো কিভাবে? ও আচ্ছা, সেভ করার এই যে সেভ বাটন, সেভ ডকুমেন্টে দিলে এটা হচ্ছে তোর কেন্দ্র ফাইল হিসেবে সেভ হবে। তুই যদি এটাকে জেপিজিতে সেভ করতে চাস তাহলে তুই ডিরেক্টলি জেপিজিতে পারবি না, তোর আগে পিএনজিতে সেভ করা লাগবে। সেভ অ্যাজে গিয়ে পিএনজিতে যাবে, পিএনজি সেভ করবি।
তারপর সেটাকে কোথাও আপলোড করে জেপিজি হিসেবে ডাউনলোড করবি, তখন ভাই, ফটো দিতে পারবি। এটা কি পুরাটা আর্টবোর্ড সেভ হবে না খালি অংশটুকু সেভ হবে? পুরো আউটপুট সেভ হবে এবং প্রত্যেকটা উইন্ডো, আমি এখানে 3টা উইন্ডো ওপেন করছিলাম, 3টা উইন্ডো আলাদা আলাদা করে সেভ করছি। ঠিক আছে, ভাই এসডিএফ সেভ করা যাবে না? বুঝি নাই, নাম শুনি না, আরেকবার বল। এসডিএফ ফাইল ফরম্যাটে? আমি জানি না, ফাইল ফর্মটা করা যাইতে পারে, সেই বেজে দেখা লাগবে আর কি কোন ফর্মেটে যায়। দাঁড়াও, কোনটার কথা বললা আরেকবার বল। এসডিএফ, হ্যাঁ এসডিএফ দেখো আছে কিনা, নাই বোধহয়। এসভিজি আছে, নাই নাই নাই। মানে যে এমডিএল আছে ভাই, সেমই, সমস্যা না। আচ্ছা আচ্ছা, দেখতে পারি। এমডিএল এসডিএল এর কাজ কি, কি করে এটা দিয়ে? ডকিং এর কাজ। আচ্ছা, ডকিং আমি পারি না তাই বলতে পারলাম না। ডকিং এর জন্য তো বোধহয় ডিরেক্ট ইনপুট দেওয়া যায়। যাই হোক, আর কার কোনো প্রশ্ন আছে? ভাই এই যে রাখলাম এগুলো পাওয়ার পয়েন্টের কিভাবে অ্যাড করব? এটা খুবই ইজি একটা সিস্টেম। দেখো, এটা বলতে চাচ্ছিলাম, ফার্স্ট একবার বলছিও, আমি মনে করি এই স্ট্রাকচারটাকে পাওয়ার পয়েন্টে নিতে চাই। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, দেখতে হবে ভালো মতো সিলেক্ট হয়েছে কিনা। কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিলে আমরা জানি এটা কপি হয়ে যায়। পাওয়ার পয়েন্টে যাব, পাওয়ার পয়েন্টে গিয়ে যেখানে পেস্ট করতে চাই সেখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা ইমেজ আকারে চলে আসার কথা, এই যে ইমেজ আকারে চলে আসছে। এটাকে তুমি টেনে বড় ছোট করতে পারবা, কোনো সমস্যা নাই, যা করতে চাও করতে পারবা। যেটা এখন ইমেজ, এটা কোনো কেমিক্যাল চেঞ্জ তুমি করতে পারবা না। এটাই ভাবতেছিলাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে তোমরা কিছু জিনিস ট্রাই করো। আমি হচ্ছে এই স্লাইডটাতে রেজোনেন্স দেখাইছি, তোমরা একটু এই জিনিসগুলা করতে পারো কিনা দেখো। কিভাবে করবা তোমরা একটু আইডিয়া করবা, ট্রাই করবা, না পারলে আমাকে জানাও। আর ধরো তোমাদের পছন্দের 2-1টি রিয়াকশন যদি তোমরা ট্রাই করতে চাও, ওরকম কোনো রিয়াকশন ট্রাই করে আমাদেরকে বলতে পারো যে হ্যাঁ পারছি বা পারিনি, দেখা যাবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শেষ করে দিই। প্রশ্ন বোধহয় নাই, শেষ করে দিই। অ্যারোমেটিকের ওইখানে যে সাইক্লোবিউটাডাইনের। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওখানে হচ্ছে আমি ভাবছিলাম তুই এই প্রশ্নটা করবি। ওখানে হচ্ছে অ্যারোমেটিকের ওখানে দিছে, কিন্তু কম্পাউন্ডগুলো আসলে অ্যারোমেটিক না। ওখানে সাইক্লোপ্রোপিনও ছিল, ওগুলো অ্যারোমেটিক না, কিন্তু এখান থেকে কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড বানানো যায়, এই জন্য এরকম দিছে আর কি। অত ইম্পর্টেন্ট কিছু না ওইটা। ঠিক আছে দীপা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই এনএমআর এর যে ইয়াটা দিচ্ছে স্পেকট্রামটা, ওইটা কি মানে শুধু র স্পেকট্রাম, মানে হচ্ছে সলভেন্ট ছাড়া? না না, ধরেন সলভেন্টের সময় তো দেখা যায়। খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড, সলভেন্ট কি ইউজ করি আমরা? ওই যে মাঝে মাঝে ইউজ করি না CdCl3, তারপরে D2 ইউজ করি তো ইয়ার জন্য, প্রোটোনেটেডের জন্য। এখন এখানে কেমন দেখাচ্ছে ওই জিনিসটা? এটা খুবই ভালো একটা প্রশ্ন। আমরা হচ্ছে CdCl3 কেন ইউজ করি বলতে পারবি একটু এক্সপ্লেইন করে? CdCl3 ইউজ করি হচ্ছে যে ডিউটেরেটেড, যাতে ইন্টারফেয়ার না করে হাইড্রোজেনের সাথে সলভেন্টটা। এক্সচেঞ্জেবল হাইড্রোজেনগুলোকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি কোনো রেফারেন্স স্ট্যান্ডার্ড ইউজ না করি, মানে TMS ইউজ না করি, তাহলে আমি কোন পয়েন্টটাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করব? এর আনসার কি? প্রশ্ন কি বুঝছো? CdCl3 এর সাথে যে কিছু ইমপিউরিটি CH3Cl থাকবে ওইটা। ওই যে রেসিডুয়াল যেটা, হ্যাঁ, রেসিডুয়াল সলভেন্ট যেটা থাকবে, রেসিডুয়াল নন ডিউটেরেটেড সলভেন্ট, সেটা দেখে আমরা হচ্ছে এনএমআর বানাই। ঠিক আছে, আচ্ছা এখন যেটা হচ্ছে এনএমআর এর ক্ষেত্রে সলভেন্টের এফেক্টটা খুব বেশি না, এনএমআর এর ক্ষেত্রে কনসেন্ট্রেশনের এফেক্টটা অনেক বেশি। ঠিক আছে, কিন্তু সলভেন্টের জন্য আমার নির্দিষ্ট কিছু গ্রুপের, যেরকম ধরো CH3 যে প্রোটন, তুমি যেই সলভেন্টে দাও না কেন ওটা একটা জায়গায় পিক দিবে। ঠিক আছে, ওটা একটা নির্দিষ্ট রেঞ্জে পিক দিবে। ঠিক আছে, আর তারপর ধরো মানে অন্যান্য এরকম CH2 যে প্রোটন, এটার পিকটাও নির্দিষ্ট থাকবে। কিন্তু এই যে হাইড্রোক্সিল গ্রুপ, কার্বক্সিলেট গ্রুপ, এইটার পিকগুলা এস্টিমেশন আমি খুব ভালো মতো করতে পারি না। মানে ওটা এক রকম সলভেন্ট এক রকম হাইড্রোজেন বন্ডিং করে, হাইড্রোজেন বন্ডিং হলে তাহলে আমার পিক সরে যায়, এটা তো আমরা জানি তাই না? অনেক জায়গায় ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে যদি আমি ডিউটেরেশন করে ফেলি। ঠিক আছে, তারপর আমার এই কম্পাউন্ডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। এই ব্যাপারগুলো কি ক্লিয়ার? জানো তো তোমরা এগুলা? জি ভাই। আচ্ছা, তাহলে আমি বুঝতেছি কিছু প্রোটন আমরা খুব সুন্দর মতো প্রেডিক্ট করতে পারি,
আর কিছু প্রোটনের ক্ষেত্রে প্রেডিকশনটা ঝামেলা। ঠিক আছে, কেন্দ্র যেটা করে, কেন্দ্র বলে দিচ্ছে এটা এস্টিমেট করতেছে এরকম হওয়ার কথা, এরপর সেইখানে এস্টিমেশনের কালারগুলো ইন্ডিকেট করে দেয়। মানে যদি এস্টিমেশনটা সে খুব শিওর থাকে তাহলে এখানে গুড দেখাবে এবং ওই প্রোটিনগুলোকে নীল করে দেখাবে, যেরকম দেখো এখানে সবগুলো প্রোটিনকে নীল দেখাচ্ছে। ঠিক আছে, আর যদি কোনো ক্ষেত্রে এস্টিমেশনটা খারাপ হয় এবং সে বুঝে যে এটা খারাপ, তাহলে সেই জায়গায় ওই প্রোটনটাকে দেখবে লাল করে দেখাচ্ছে। বুঝছো, মানে সেই জায়গায় সে যে জায়গায় এস্টিমেট করছে সেই জায়গায় নাও হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, তাহলে আমি যেটা বুঝাইলাম, তুই যে প্রশ্নটা করলি যে সলভেন্টের কারণে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আমি বললাম সলভেন্টের কারণে ম্যাক্সিমাম প্রোটনের চেঞ্জ হয় না, কিন্তু অল্প কিছু প্রোটনের চেঞ্জ হয়। যে প্রোটনগুলো চেঞ্জ হয় সেই জায়গায় সে একটা রাফ এস্টিমেশন দেখাবে, মানে সে 100% শিওর না, ওটা তার সলভেন্টের উপর, কনসেন্ট্রেশনের উপর, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপর জি ভাই, ওটা থেকে আমি মানে এস্টিমেশন পেলাম, তারপর আমার অ্যাকচুয়াল রেজাল্টের সাথে মিলাইতে হবে কি হবে। বুঝতে পারছিস কি? এখন এখানে লাল কি দেখাচ্ছে কিনা? না, এখানে লাল দেখাচ্ছে না, এখানে ওরকম কোনো প্রোটন নেই, এখানে সবগুলো ভালো করে দিবে। আচ্ছা, ঠিক আছে, আর নিচে জায়গায় কাপলিং কনস্ট্যান্ট এটসেট্রা বলে দিচ্ছে। ঠিক আছে, পয়েন্ট কোথায় কোনটা শিপ দিচ্ছে এই সব বলে দিবে জায়গায়। ঠিক আছে, এগুলো তোরা দেখবি, পড়বি, বুঝবি, তোদেরই হবে। জি ভাই, আর আমি বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন বোধহয় নাই। তাহলে তোরা যারা এটা শিখবি ভালো মতো, তারা নিজের একটু খোঁচাখুচি কর, কোথাও সমস্যা হলে আমারে বলিস। আর ইউটিউব তো আছেই, আর যাদের ইচ্ছা তারা 2-1টা রিঅ্যাকশন করে দেখাতে পারিস, জাস্ট টু ব্র্যাগ অ্যাবাউট, যে ভাই আমি এটা পারছি আপনি পারেন নাকি, এরকম দেখাতে পারিস, তোদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কিছু আছে? ভাই ভাই উপরে এখানে x2 মানে যা কথা কেটে গেছে, আরেকবার বল। বললাম, এই যে উপরে x2 আর x2 এগুলো কি? কোথায় কোথায় দেখলাম না। এই যে বোল্ড ইটালিক আন্ডারলাইনের পাশে। ও আচ্ছা, এটা এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধর আমি CH2 এর পাশে। সাপোজ এই জায়গায় আমি হচ্ছে ধর আমার নাম লিখতে চাই সাপোজ, তাহলে আমি এ সিলেক্ট করে কোনো কিছু সিলেক্ট করবো না, মানে আমি টেক্সট টুলে গিয়ে কোনো কিছু সিলেক্ট করবো না, আমি মনে করি এই জায়গায় মিক্স হাইড আমার লিখবো। ঠিক আছে, আরে আচ্ছা, এখন এটা খুব সুন্দর চলে আসছে। মনে করো আরেকটা এই মানে টেক্সট দিলাম, টেক্সট দিয়ে আমি হচ্ছে ইথিনের স্ট্রাকচার রাখতে চাই, ইথেনের ধরা, তাহলে আমার C2H6 দিতে হবে, তাই না? কিন্তু আমি তো জানি স্ট্রাকচার ফর্মুলাতে এরকম লিখলে হবে না, মলিকুলার ফর্মুলাতে এরকম লিখলে হবে না, আমার এই সংখ্যাগুলা অ্যালফাবেটগুলো নিচে থাকা লাগবে, তাই না? মানে সাবস্ক্রিপ্ট হয়ে থাকা লাগবে। তাহলে আমি কি করব, তখন আমি এটাকে সিলেক্ট করে CH2 তে দিব। CH2 তে দিলে সে অটোমেটিক্যালি কেমিক্যাল সিস্টেমে আমাকে স্ট্রাকচারটা দেখায় দেবে। বুঝা গেছে কি? অথবা আরেকটা কাজ করতে পারি, ডিরেক্ট CH2 ক্লিক করে তারপর বাকি কাজ কন্টিনিউ করতে পারি, তখন দেখবি আপনি আপনি এই সংখ্যাগুলোকে নিচে দেখাচ্ছে। ঠিক আছে, আর এই এক্স এর নিচে 2x এর উপরে এটা তো বোধহয় জানো, সেটা সব জায়গায় আছে। নিচে দিলে এটা সাবস্ক্রিপ্ট হবে, উপরে দিলে সুপারস্ক্রিপ্ট হবে, মানে স্কোয়ার দিলে এক্স এর উপরেরটা দিব, আর নিচে সংখ্যা টংখ্যা লিখতে হলে এক্স এর নিচে 2 দিব। বুঝা গেছে কি? জি জি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে শেষ করে দিই, গলা ব্যথা করতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, পরবর্তীতে আবার দেখা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম